ভোটে জিতলে বিএনপির প্রধানমন্ত্রীকে নির্ভর করছে বেগম জিয়ার সুস্থতার উপর। নভেম্বরে তারেক রহমানের ফেরার আশা, জোট শরিকদের নিজ দলের প্রতীকে ভোটের বিধানে আপত্তি। নির্বাচনের দিন গণভোট হলে সনদ বাস্তবায়ন নিয়ে শঙ্কা জামায়াতের। ভোট ঘিরে ডিসি এসপি ভাগাভাগির অভিযোগ এনসিপির। সরকারকে দর্শকের ভূমিকা থেকে বেরিয়ে আসার আহ্বান। ৮-১০ জন লোক আমাদের ঘরের ভিতরে ঢুকে যা স্বর্ণলঙ্কা ছিল সবগুলা নিয়ে চলে গেছে। 11টার পরে তো রোডে দিয়ে রিক্সা দিয়ে ওদিক যেতে পারে না। আগে যেরকম পেট্রোল পুলিশ বা টর্চ পুলিশ ছিল সেটাও কিন্তু এখন কিন্তু আসলে রিসেন্টলি দেখা যাচ্ছে না। ডাকাত আতঙ্কে নির্ঘুম রাত, মামলা না নেওয়ার অভিযোগ ফেনীবাসীর। কক্সবাজার চট্টগ্রাম মহাসড়কেও চকরিয়াতেও ভীতি, লুট করতে হত্যা করতেও পিছপা হচ্ছে না অপরাধীরা। ডেঙ্গু আর মৌসুমি নয়, শীতেও প্রকোপের শঙ্কা। ধরন বদলানোর সারা বছরই সচেতন থাকার তাকে চিকিৎসকের। প্রতিরোধে ভ্যাকসিন নিয়ে ভাবার পরামর্শ কীটতত্ত্ববিদের। এবং 3 শর্তে আগামী বছর মাদ্রাসায় চালু হচ্ছে ব্যবসায় শিক্ষা বিভাগ। কারিকুলাম তৈরি ও প্রতিষ্ঠান নির্বাচন শুরু। পর্যাপ্ত শ্রেণীকক্ষ ও শিক্ষক নিয়োগের পরামর্শ। দেখছিলেন শিরোনাম, ভোরসময়ের সঙ্গে আছে এরিন আয়াত। ভোটে জয় পেলে কে হবেন প্রধানমন্ত্রী, প্রার্থী হবেন কিনা দলের চেয়ারপারসন, তা নির্ভর করছে বেগম খালেদা জিয়ার ইচ্ছা ও শারীরিক সক্ষমতার উপর। সময় সংবাদকে দেওয়া সাক্ষাৎকারে কথা জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জানালেন, বিএনপির নির্বাচনী ইশতেহারে থাকবে 31 দফাকে প্রাধান্য দিয়ে ভঙ্গুর অর্থনীতি শক্তিশালী করতে নানা অঙ্গীকার। আহমেদ সালেহিন রিপোর্টের বিস্তারিত। 2 মামলায় কারাগারে যাওয়ার আগে সবশেষ 2018 সালের ফেব্রুয়ারির শুরুতে রাজনীতির মাঠে দেখা গিয়েছিল বেগম খালেদা জিয়াকে। এরপর পট পরিবর্তন, নানা ঘটনা আর অসুস্থতায় রাজনীতির মাঠ থেকে অনেকটা আড়ালে বিএনপি চেয়ারপারসন। আওয়ামী লীগ সরকারের পতনের পর আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনের ঘোষণায় আলোচনায় আসছে ভোটে অংশ নেবে কি বিএনপি নেত্রী। সময় সংবাদকে বিএনপি মহাসচিব জানান, সবকিছুই নির্ভর করছে বেগম জিয়ার সুস্থতা ও ইচ্ছার উপর। এটা নির্ভর করবে তার স্বাস্থ্যের উপরে। যদি তার স্বাস্থ্য ভালো থাকে তাহলে নিশ্চয়ই তিনি অংশ নেবেন, আর যদি ভালো না থাকে, ডাক্তারদের অনুমতি না থাকে, তাহলে কিভাবে অংশ নেবেন। রাজনীতির মাঠে বিএনপি নেত্রীর অনুপস্থিতিতে 2018 সাল থেকেই দলের হাল ধরেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দলটি ভোটে জয়ী হলে কে হবেন প্রধানমন্ত্রী, এমন প্রশ্নের জবাবে মির্জা ফখরুল জানান, শারীরিকভাবে সুস্থ বোধ করলে প্রধানমন্ত্রী হবেন বেগম খালেদা জিয়া, না হলে তারেক রহমানের আস্থা দলের। দেশনেত্রী বেগম খালেদা জিয়া যদি নির্বাচনে অংশ নিতে পারেন এবং উনি নিজে মনে করেন যে শি ইজ ফিট টু বিকাম দ্য প্রাইম মিনিস্টার, দেন শি উইল বিকাম দ্য প্রাইম মিনিস্টার। আর যদি সেটা না হয়, তাহলে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি হবেন আমাদের প্রধানমন্ত্রী। এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। দলের নির্বাচনী ইশতেহার প্রসঙ্গে বিএনপি মহাসচিব জানান, রাষ্ট্র মেরামতের 31 দফা বাস্তবায়নই হবে তাদের অঙ্গীকার। দেশের ভঙ্গুর অর্থনীতিকে শক্ত অবস্থানে নেওয়াই হবে বিএনপির প্রধান কাজ। ইশতেহারের উপর কাজ হচ্ছে, আমাদের কাজ শুরু করেছি আমরা। ইশতেহারে অনেক কিছু থাকে, তার মধ্যে 31 দফাটা তো মূল থাকবে। দেশে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করা, সেই সঙ্গে আপনার অর্থনৈতিক বিষয়টাও আপনার অত্যন্ত গুরুত্ব পাবে। কারণ আমরা তো একটা ইকোনমিক ক্রাইসিস আওয়ামী লীগ করে দিয়ে গেছে, এটা খুব ভয়াবহ রকমের। সেই জিনিসগুলো যেন না ঘটে, সেটা তার যে আপনার সেফটি, সিকিউরিটি, এই জিনিসগুলোকে আমাদেরকে আমরা অবশ্যই সেটাকে আমরা দেখবো, যেন আপনার আমাদের ইশতেহারের মধ্যে সেটা আমরা চাইবো যে অর্থনৈতিক আপনার যে লুটপাট হয়েছে সেটাকে বন্ধ করার রাস্তা থাকবে। তফসিলের আগে বা পরে নয়, কয়েকটি সমস্যা দূর হলে শিগগিরই তারেক রহমান দেশে ফিরবেন বলেও জানান বিএনপি মহাসচিব। খুব দ্রুতই ফিরবেন। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। জোট করলেও ভোট করতে হবে নিজ দলের প্রতীকে। আরপিও সংশোধনের এমন বিধানে আপত্তি জানিয়েছে বিএনপি। সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য সরকার ও ইসিকে চিঠি দেয়া হবে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। জানালেন, গণতন্ত্রের পক্ষের শক্তি নিয়ে গড়া জোটকে দেবে আসন ছাড়। এনসিপির সঙ্গেও চলছে আলোচনা। নভেম্বরেই তারেক রহমানের দেশে ফেরার আশা তার। বিশেষত ওইটা সমসাময়িক রাজনৈতিক ইস্যুতে রাজধানীর গুলশানের বাসভবনে সাংবাদিকদের মুখোমুখি বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ কথা বলেন নির্বাচন, জোট, আরপিও সংশোধনী সহ নানা প্রসঙ্গে। যুগপত্র
আন্দোলনে আমরা ছিলাম। জোট করলেও ভোট করতে হবে নিজ দলের প্রতীকে। আরপিও সংশোধনের এমন বিধান একতরফাভাবে পাশ করা হয়েছে মন্তব্য করে সালাউদ্দিন আহমদ বলেন, সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য সরকারকে চিঠি দেবে বিএনপি। দলগুলো নিজস্ব প্রতীকের বাইরে জোটের অন্য প্রতীক নিতে পারবে না, এই বিষয়ে আমরা সম্মত হইনি কখনো। সুষ্ঠু রাজনীতির স্বার্থে, নির্বাচনের স্বার্থে এটা পুনর্বিবেচনা করা প্রয়োজন। আনুষ্ঠানিক চিঠিও দেব নির্বাচন কমিশনে এবং আইন উপদেষ্টার কাছে। এ মাসে 200 আসনে একক প্রার্থীকে গ্রিন সিগন্যাল দেওয়া হবে বলে জানান বিএনপির অন্যতম এই শীর্ষ নেতা। বলেন, ফ্যাসিবাদ বিরোধী দল ছাড়াও গণতন্ত্রের পক্ষের শক্তি নিয়ে হবে জোট গঠন। এনসিপির সঙ্গেও চলছে আলোচনা। এই মাসের মধ্যেই কম বেশি 200 নির্বাচনী এলাকায় একক প্রার্থীকে হয়তো আমরা গ্রিন সিগন্যাল দেব। আমরা একটা বৃহৎ জোট গঠনের প্রক্রিয়ায় আছি। ফ্যাসিবাদ বিরোধী গণতান্ত্রিক আন্দোলনে যারা অবদান রেখেছেন এবং বেশ কয়েকটি ইসলামিক দল, তাদের সবার সাথে আমাদের আলোচনা হচ্ছে। আপনারা এনসিপির কথা বললেন, রাজনৈতিক যোগাযোগ আছে আমাদের তাদের সাথে, তবে জোটবদ্ধ হব কি হব না, তারা হবে কি হবে না, কোনো কিছুই আগে থেকে বলে দেয়া যায় না। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নভেম্বরেই দেশে ফিরবেন এমন আশা প্রকাশ করে সালাউদ্দিন আহমদ বলেন, খালেদা জিয়া নির্বাচন করবেন কিনা শারীরিক অবস্থা বিবেচনায় সিদ্ধান্ত নেবেন নিজেই। মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান আশা করি নভেম্বরের মধ্যেই তিনি ফিরবেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া শারীরিক অবস্থা বিবেচনায় তিনি নিজে সিদ্ধান্ত নেবেন নির্বাচন করবেন কিনা। সব গণতান্ত্রিক শক্তি ফেব্রুয়ারিতে নির্বাচন চায় উল্লেখ করে সরকারকে তত্ত্বাবধায়কের মতো নির্বাচন আয়োজনে রুটিন ওয়ার্ক করার আহ্বান জানান বিএনপির এই নেতা। কেউ কি আজ পর্যন্ত বলেছে তারা ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন চায় না? হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। প্রাথমিকভাবে 300 আসনে দলীয় প্রার্থী চূড়ান্তের কাজ চললেও অন্তকোন্দল থামাতে হিমশিম খাচ্ছে বিএনপি। বিরোধ নিরসনে গুলশান কার্যালয়ে প্রায় দিনই মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে বৈঠক করছেন দলটির দায়িত্বশীল নেতারা। বিএনপির হাইকমান্ডারের বিশ্বাস, মনোনয়ন যুদ্ধে একাধিক মুখ থাকলেও ধানের শেষে প্রার্থী ঘোষণার পর বদলে যাবে পরিস্থিতি। মুরসালিন হক জুনায়েদের রিপোর্ট। সারা দেশে আসন ভিত্তিক গণসংযোগে ব্যস্ত বিএনপির মিত্র থেকে প্রতিপক্ষ বনে যাওয়া জামায়াত ইসলামীর প্রার্থীরা। উল্টো চিত্র বিএনপি শিবিরে এক এক আসনে দলটির মনোনয়ন চান অন্তত 4 থেকে 5 জন প্রার্থী। আর এতে বিভিন্ন আসনে সংঘাতময় পরিস্থিতি তৈরি হচ্ছে, প্রভাব পড়ছে ভোটের মাঠে। মোহাম্মদ সাইফুল। এমন বাস্তবতায় ঢাকার মনোনয়ন প্রত্যাশীরা সতর্ক। অভ্যন্তরীণ বিবাদে না জড়িয়ে গুরুত্ব দিচ্ছেন ভোটারদের মন জয়ে, খাল পরিষ্কার, নিম্ন আয়ের মানুষকে অনুদান, দুর্ঘটনায় ছুটে যাওয়া সহ নানা সামাজিক কাজে ব্যস্ত সময় পার করছেন ঢাকা 18 আসনের 2 হেভিওয়েট প্রার্থী। প্রত্যাশা ইতিবাচক রাজনীতির মাধ্যমে দলের শীর্ষ নেতৃত্বের মনোযোগ আকর্ষণের। এলাকাবাসী চায় একজন পরিচ্ছন্ন ভালো মানুষ এই এলাকায় আগামীতে নির্বাচন করুক, যাতে বিএনপিকে নিয়ে, বিএনপির ওই ক্যান্ডিডেটকে নিয়ে প্রশ্ন করতে না পারে। যে বিএনপিকে ভালোবাসে সে বিএনপির সিদ্ধান্তকে ভালোবাসবে এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যে সিদ্ধান্ত দিবেন সেই সিদ্ধান্ত অনুযায়ী অবশ্যই কাজ করবে। সমস্যার সবচেয়ে বেশি প্রকট রাজধানীর বাইরে। কোনো আসনে 8 জন, কোথাও বা 10 জনেরও বেশি আছেন মনোনয়ন প্রত্যাশী। এই যেমন নেত্রকোনা 3। মনোনয়ন নিশ্চিতে জোরে সোরে কাজ করছেন প্রতিদ্বন্দ্বীরা। সবাই নিজেকে দাবি করছেন যোগ্য হিসেবে। বিতর্কিত লোক নিয়ে উনি কোনো রিস্ক নেবেন না, যে গতানুগতিক দ্বারাই যে অমুককে দিতে হবে এরকম কোনো কথা না। কাজের মূল্যায়নের ভিত্তিতে যাকেই মনোনয়ন দেবে দল থেকে তার নির্বাচনে আমি করব। মনোনয়ন প্রত্যাশীদের কৌশলী অবস্থানে সতর্ক কেন্দ্রীয় নেতৃত্ব। মনোনয়ন নিয়ে বিতর্ক এড়াতে আগেভাগে মনোনয়ন প্রত্যাশীদের সাথে খোলামেলাভাবে কথা বলছেন তারা। আমাদের দলের মনোনয়ন মোটামুটি চেয়ারম্যান সাহেব ফাইনাল করে ফেলছে, আমাদের সাথে কনসাল্ট করেই করেছে উনি। আমি তো মনে করি যে এই মাসের মধ্যে আমাদের মনোনয়ন বের হয়ে যাবে। দল থেকে কিছু প্রার্থীকে ডাকা হচ্ছে, স্থায়ী কমিটির 2-1 সদস্য তাদের ইন্টারভিউ নিচ্ছেন। নেয়ার পরে অ্যাক্টিং চেয়ারম্যানের সাথে আলাপ করে তখন সিদ্ধান্ত দেওয়া হবে। নেতাদের মতে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্বাচনে ঐক্যবদ্ধ থাকার যে বার্তা তা বাস্তব রূপ নেবে চলতি মাসের মধ্যে চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণার পরেই। বিএনপি একটা গণসংগঠন, সেখানে তো কম্পিটিশন থাকবে, তবে এটা উত্তরণ করার মতো নেতৃত্ব আমাদের চেয়ারম্যান সাহেবের আছে, উনি এটা উত্তরণ করতে পারবে। যে যার কানেকশন কাজে লাগাচ্ছে। তবে বিএনপি দীর্ঘদিনের দল, আমরা দেখে শুনে যে আন্দোলন সংগ্রামে যার কন্ট্রিবিউশন আছে সেই ধরনের প্রার্থীকে মনোনয়ন দেওয়ার চেষ্টা করব। এবার তফসিলের আগেই প্রতি আসনে 1 জন প্রার্থীকে সবুজ সংকেত দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করছেন নেতারা। এরই মধ্যে বিরোধ কম এমন আসনের একক প্রার্থীদের টেলিফোন করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা।
জাতীয় নির্বাচনের দিনে গণভোট হলে জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে শঙ্কা জামায়াতের। পিআর ছাড়া ভোট হলে জনগণের মতামতের সঠিক মূল্যায়ন হবে না বলছেন নেতারা। আওয়ামী লীগের সঙ্গে আঁতাতের কোনো সুযোগ নেই বলে সাফ জানিয়ে দেন নেতারা। নভেম্বরে গণভোট এবং সংসদের উভয় কক্ষে পিআর পদ্ধতিতে নির্বাচন সহ 5 দফা দাবিতে রাজধানীর রামপুরার একরামুন্নেসা উচ্চ বিদ্যালয় মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামীর গণসমাবেশ। নেতাকর্মীদের ভিড় বাড়ে সমাবেশ স্থলের বাইরেও। একটি দল জুলাই সনদকে অকার্যকর করতে চায় বলে অভিযোগ করেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম মাসুম। বলেন, জাতীয় নির্বাচনের দিনে গণভোট হলে ঝুঁকির মুখে পড়বে জুলাই সনদ। ভোটের মূল্যায়ন খর্ব করতে একটি দল নিম্নকক্ষে পিআর চায় না বলেও দাবি তার। গণভোট যদি ইলেকশনের দিন হয় তাহলে পিআর এর দশাটা কি হবে? আগে তো গণভোটে এটা পাস হতে হবে, এরপরেই না পিআর এর ভিত্তিতে উচ্চ কক্ষ হবে। তো ইলেকশনের দিন যদি হয় তাহলে তো উচ্চ কক্ষের এই বিষয়টাই অনিশ্চিত হয়ে যাবে। এদিকে সকালে কিশোরগঞ্জে জেলা জামায়াতের রোকন সম্মেলনে যোগ দেন কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া সেক্রেটারি মতিউর রহমান আকন্দ। উড়িয়ে দেন আওয়ামী লীগের সঙ্গে আতাতের গুঞ্জন। ফাঁসি দানকারী, মিথ্যা রচনাকারী, অপবাদ রটনাকারী সেই পতিত স্বৈরাচারের সাথে হাত মিলিয়ে পুনর্বাসন করবে, এটা কি করে আপনারা বিশ্বাস করতে পারলেন? দাবি আদায় না হওয়া পর্যন্ত জামায়াত রাজপথে থাকবে বলেও জানান দলটির নেতারা। ইসলামিক শক্তির পক্ষে থাকবে ইনশাআল্লাহ। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। দ্রুত জুলাই সনদের আইনি ভিত্তি ও বাস্তবায়নের প্রক্রিয়া স্পষ্ট না করলে রাজপথে নামার হুঁশিয়ারি দিয়েছেন এনসিপি নেতারা। একটি দলকে সুবিধা দেওয়ার অভিযোগ করেন তারা। এছাড়া ক্ষমতায় যেতে ডিসিএসপি ভাগাভাগি চলছে, যা সরকার দর্শক হিসেবে দেখছে বলে অভিযোগ তাদের। ইনকিলাব ইনকিলাব, জিন্দাবাদ জিন্দাবাদ। রাজধানীর শাহবাগের শহীদ আবু সাইদ কনভেনশন সেন্টারে আয়োজন করা হয় জাতীয় নাগরিক পার্টির সমন্বয় সভা। অংশ নেন দলের কেন্দ্রীয় নেতারা। এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বলেন, তারা ক্ষমতাসীন না হয় বিরোধী দল হবেন, কোনো পোষা দল নয়। দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেন, ক্ষমতায় যেতে প্রশাসনের ভাগবাটোয়ারা চলছে, যা দর্শক হিসেবে দেখছে সরকার। আমরা হয় জনগণের হয়ে সরকারি দল হিসেবে সংসদে প্রতিনিধিত্ব করব, না হয় শক্তিশালী বিরোধী দল হব। জাতীয় পার্টির মতো পোষা বিরোধী দল হইতেও আমরা আসি নাই। অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই, আমরা দেখছি আপনি রাজনৈতিক দলগুলোর কাছে, কতিপয় রাজনৈতিক দলগুলোর কাছে আপনি নতজানু হয়ে তাদেরকে ডিসি ভাগাভাগিতে আপনি আরো সহায়তা করছেন। এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি বলেন, জুলাই সনদের আইনি ভিত্তির আদেশে রাষ্ট্রপতি নয়, সই করতে হবে প্রধান উপদেষ্টাকেই। আগামী সংসদে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির কোনো প্রতিনিধিত্ব থাকতে পারবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। আমরা চুপ্পুর হাত দিয়ে বাংলাদেশে আর কোনো আদেশের ক্ষেত্রে সাইন চাই না। এই আদেশের সাইন অবশ্যই অবশ্যই ডক্টর ইউনূসের সাইন আমরা চাই। আগামীর পার্লামেন্টে আমরা জাতীয় পার্টি এবং আওয়ামী লীগের কোনো প্রতিনিধি দেখতে চাই না। দ্রুত জুলাই সনদের আইনি ভিত্তি ও বাস্তবায়নের প্রক্রিয়া স্পষ্ট না করলে রাজপথে নামার হুঁশিয়ারি দেন দলের সদস্য সচিব আক্তার হোসেন। অতি দ্রুত জুলাই সনদের আইনি ভিত্তি এবং বাস্তবায়নের পথ পরিষ্কার করতে হবে। যদি জুলাই সনদকে আবারও 90-এর মতো করে তাগুজে দলিলে পরিণত করার কোনো চক্রান্ত করা হয়, বাংলাদেশের জনগণকে সাথে নিয়ে আমরা আমাদের পরবর্তী সিদ্ধান্ত জানিয়ে দেব। নেতারা জানান, বাস্তবায়ন প্রক্রিয়া স্পষ্ট হলেই সনদে সই করবে এনসিপি। কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে শফিকুজ্জামান রুবেল, সময় সংবাদ, ঢাকা। এবারে অন্য প্রসঙ্গ। ফেনীতে প্রায় প্রতিদিনই জেলার কোথাও না কোথাও ডাকাতি করছে সংঘবদ্ধ চক্র। এতে আতঙ্কে রাত কাটাচ্ছেন বাসিন্দারা, অথচ মামলা নিচ্ছে না পুলিশ। আবার মামলা নিলেও ডাকাতির ঘটনা পুলিশের দৃষ্টিতে হয়ে যায় চুরি। গ্রেফতার হয় না অপরাধী, উদ্ধার হয় না খোয়া যাওয়া মালামাল। যদিও পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করার দাবি পুলিশের। জুলহাস তালুকদারের ক্যামেরায় আতিয়া সজলের রিপোর্ট। গত 17 অক্টোবর রাতে ফেনী দাগনভূঞা উপজেলার সিলোনিয়া বাজারের পাশে প্রবাসী বাবুল মিয়ার বাড়িতে হানা দেয় একদল ডাকাত। অস্ত্রের মুখে ঘরের সবাইকে জিম্মি করে 70 ভরি স্বর্ণ, বিদেশি মুদ্রা ইউরো আর নগদ অর্থ মিলিয়ে প্রায় 2 কোটি টাকা মূল্যের মালামাল নিয়ে যায়। এক মেয়ে বেলজিয়াম থাকে, আরেক মেয়ে ঢাকা, বড় ব্যবসায়ী হাজবেন্ড। এরা আমার এখানে আসছিল, আসার পরে এই সুযোগটা তারা কাজে লাগায়। কালকে
আমার সব কিছু, আমার মেয়েদের সব কিছু নিয়ে গেছে। 8-10 জন লোক আমাদের ঘরের ভিতরে ঢুকে আমাদের জিম্মি করে ফেলছে, যা স্বর্ণলঙ্কা ছিল সবগুলা নিয়ে চলে গেছে। রাত্রে 11টার পরে তো রোডে দিয়ে রিক্সাতে ওদিক যেতে পারে নাই। শুধু বাবুল মিয়া নয়, বছর জুড়েই ডাকাতির কবলে পড়ে নিঃস্ব হওয়ার ঘটনা জেলার বিভিন্ন জনপদে ঘটছে অহরহ। রাত গভীর হলেই ডাকাতির আতঙ্কে ঘুমাতে পারে না বাসিন্দারা, অথচ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যকর পদক্ষেপ নেই, অভিযোগ ভুক্তভোগীদের। আগে যেরকম পেট্রোল পুলিশ বা টর্চ পুলিশ ছিল, সেটাও কিন্তু এখন কিন্তু আসলে রিসেন্টলি দেখা যাচ্ছে না। ফেনী সোনাগাজী উপজেলার সদর ইউনিয়নের 3 নম্বর ওয়ার্ডের এই পিছনের বাড়িটিতে সংঘবদ্ধ ডাকাত চক্র হানা দিয়ে সবকিছু ডাকাতি করে নিয়ে যায়। শুধু এই বাড়িটিতে নয়, গত 8 ফেব্রুয়ারি থেকে 21 মার্চ আশপাশের এলাকায় এমন 5-7টি ঘটনা ঘটে। আর এ সকল ঘটনায় না হয়েছে একটি মামলা, না হয়েছে অপরাধীর কেউ আটক। পুলিশেরা কি ঘটনা নাকি ডিউটি করে, এতটা তো খালি দিয়া পাবলিক হিয়ার ধরে লুজার কোনো রকম 250, 800, 1000, 10,000 দিলে বা সাহায্যের। জেলায় হর হামেশাই ডাকাতি হলেও অদৃশ্য কারণে কোনো মামলা হচ্ছে না, আবার মামলা হলেও পুলিশের দৃষ্টিতে ডাকাতির ঘটনা হয়ে যায় সাধারণ চুরির। ইমিডিয়েট যারা সন্দিগ্ধ আছেন অথবা এই কর্মকাণ্ডে জড়িত আছেন তাদেরকে গ্রেফতার করে জনমনের স্বস্তি ফিরিয়ে নিয়ে আসার ব্যবস্থা করবেন। অবস্থার অবনতি হওয়ার কথা স্বীকার করে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ চলমান বলছেন পুলিশ সুপার। এই জেলায় স্পেশাল ড্রাইভ শুরু করেছি। গত রাত্রে আমাদের সমস্ত অফিসার, যারা সিনিয়র অফিসার, তারা ফিল্ডে কাজ করছে। আমরা এটা নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত আমরা আমাদের কার্যক্রম এই অভিযান অব্যাহত থাকবে। ফেনী জেলা পুলিশের দেওয়া তথ্য বলছে 2024-এর সেপ্টেম্বর থেকে 2025-এর 20 অক্টোবর পর্যন্ত জেলায় চুরি, ছিনতাই, দস্যুতার ঘটনায় 123টি মামলা হয়েছে, যার মধ্যে 63টি ঘটনা উদ্ঘাটন সহ 96 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আতিয়া সজল, সময় সংবাদ, ফেনী। এদিকে কক্সবাজার চট্টগ্রাম মহাসড়কে চকরিয়া অংশের সন্ধ্যা নামলেই নামে ভয়। ঘন বনানীর এই পথে ছোট ছোট যানবাহন টার্গেট করছে ডাকাতরা। প্রায় ঘটছে ছিনতাই, ডাকাতি, কখনো আবার হত্যাকাণ্ড। তবে ডাকাতি প্রতিরোধে নজরদারি ও টহল বাড়ানো হয়েছে বলে দাবি আইনশৃঙ্খলা বাহিনীর। মোহাম্মদ ফরাজের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। কক্সবাজারের চকরিয়ার ফাঁসিয়াকালী থেকে দুলহাজারা, বালুমঘাট হয়ে মেদাকচ্চবিয়া পর্যন্ত মহাসড়ক জুড়ে ঘন বন, কোথাও নেই সড়ক বাতি, ফলে সন্ধ্যার পর নেমে আসে ডাকাতির আতঙ্ক। সম্প্রতি ফাঁসিয়াকালীতে রশি টেনে মোটরসাইকেল ফেলে এক আরোহীকে হত্যা করে ডাকাতরা। আর লামা আলীকদম সড়কেও ঘটেছে ডাকাতি। স্থানীয়দের দাবি, ডাকাতরা দিনে বনে লুকিয়ে থাকে আর রাতে মহাসড়ক ও আশপাশের গ্রামে দস্যুতা চালায়। ডাকাতির ভয় চকরিয়া ফাঁসিয়াখালী লামা আলীকদম সড়কেও। এদি ব্যাগে আছে, ওদেরকে হাইজ্যাক করে নিয়ে আসে, পাহাড়ে ঢুকাইয়া আটকাইয়া নিয়ে যায়। যাত্রী সাজে চলে আসে, গাড়িটা ও চুরি ধরিয়া ড্রাইভারকে নামাই দিয়ে গাড়িটা নিয়ে চলে যায়। ধরতে গেলে শতকরা 80 জন ডাকাত রিজার্ভ পাড়াত ডাকাতের কাটিয়ান। রাত গভীর হলে হয় বা দীর্ঘ রাতে হয়, এখন তো দেখতেছি যে এটা আরো সকাল সকাল চলে আসছে। স্থানীয় জনপ্রতিনিধিরা বলছেন, চকরিয়ার রিজার্ভ পাড়া ও হাঁসের দিঘি এলাকার কিছু ডাকাত, ছিনতাইকারী চক্র এবং ইয়াবা সেবীরা জড়িয়ে পড়ছে অপরাধে। সুযোগ পেলেই তারা নেমে পড়ছে ডাকাতিতে। তবে ডাকাতের হাত থেকে রক্ষায় বেশ কিছু গ্রামে রাতে পাহারার ব্যবস্থা করা হয়েছে। এখানে বেশি মাদক আর ওই ক্যাসিনো, জোয়া, এগুলো সরাসরি এগুলো টাকার জন্য রোডের মধ্যে রোড ডাকাতি করে। আমরা এটার ব্যবস্থা গ্রহণ করার জন্য আজকে রাত্রে থেকে আমরা টহলে থাকবো। আইন শৃঙ্খলা বাহিনী তথ্য বলছে, ডাকাত চক্রে জড়িত রয়েছে কক্সবাজার ও বান্দরবনের লামা উপজেলার কয়েকটি গ্রুপ। তবে ডাকাতি প্রতিরোধে সড়কে নজরদারি ও নিয়মিত টহল বাড়ানোর পাশাপাশি জড়িতদের আইনের আওতায় আনতে কাজ করছেন তারা। টহলটির কার্যক্রম চলমান থাকবে এবং আমরা র্যাব পুনরায় চাই যে জনগণের জানমাল নিরাপত্তার সাথে সর্বদা জনগণের সচেষ্ট করার জন্য আমরা চলতি বছরে চকরিয়া থানায় দস্যুতার অভিযোগে 10টি ও ডাকাতির অভিযোগে 8টি মামলা নথিভুক্ত করা হয়েছে। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। ভোরের সময় আরও থাকছে। রাজধানীর কাশীতে পোশাক কারখানায় আগুন নিয়ন্ত্রণে 2 ঘন্টায় বিপুল পরিমাণ মালামাল পুড়ে ছাই, কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হওয়ার দাবি ব্যবসায়ীদের। একমাত্র আরএফএল ক্লাস পাইপ নিশ্চিত করে প্রতি ইঞ্চিতে সঠিক থিকনেস ও সঠিক মাপ। পাইপের বস, না কিনলে লস।
ডেঙ্গুকে মৌসুমী রোগ হিসেবে চিহ্নিত করা হলেও এখন আর সেই সুযোগ নেই। চিকিৎসকরা বলছেন ডেঙ্গুর ভয়াবহতা চলতে পারে সারা বছর, পাল্টেছে ধরনও। প্রকোপের শঙ্কা আছে আসন্ন শীতেও। বিশেষজ্ঞরাও বলছেন ঘনত্ব বেড়েছে এডিসের, তাই ডেঙ্গু প্রতিরোধে ভাবতে হবে বিকল্প। সিদ্ধান্ত নিতে হবে ভ্যাকসিন নিয়েও। আরও জানাচ্ছেন মনির হোসাইন। ৬৩,০০০-এর বেশি মানুষ ভর্তি হয়েছেন হাসপাতালে, মৃত্যুর সংখ্যা ২৫৯। ডেঙ্গুর ছোবলে এই সংখ্যার গ্রাফ এখনও উঠতির দিকে। অক্টোবর পেরিয়ে গেলেই যেখানে ডেঙ্গু থেকে একটু স্বস্তির সম্ভাবনা মেলে, এবছর সেগুড়েও বালি। ক্যালেন্ডারের হিসাবে ডেঙ্গুর মৌসুম শেষ হলেও বাস্তবতা বলছে দিন দিন বাড়ছে এর ভয়াবহতা, যার বিস্তার ছড়িয়েছে দেশের ৬৩টি জেলায়। এখনও হাসপাতালে যে হারে ডেঙ্গু রোগী ভর্তি হচ্ছেন, তাতে চিকিৎসকরা বলছেন এ ধারাবাহিকতা চলতে পারে এবারের শীত মৌসুমেও। ডেঙ্গুর ধরন পরিবর্তন হয়েছে জানিয়ে চিকিৎসকরা বলছেন এখন আর মৌসুমি নেই এডিস, সচেতন থাকতে হবে সারা বছর। যেহেতু রোগীর সংখ্যা বাড়ছে এবং আসলে ডেঙ্গু প্রতিরোধের জন্য যে পরিমাণ পর্যাপ্ত ব্যবস্থা আসলে নেওয়া উচিত, আমার কাছে মনে হয় যে সেই ব্যবস্থাটা আসলে অপ্রতুল। সুতরাং যে কোনো সময় আসলে আউটব্রেক হলেও হতে পারে। আমাদের ভয় হলো যে আগামী ১-২ মাস বোধহয় এটা আরও বেশিই থাকবে শীতের আসার আগ পর্যন্ত, এবং যেহেতু এটা আর মৌসুমি নাই, সারা বছর ব্যাপী হচ্ছে, তো মনে হয় যে শীতকালেও থাকবে যদি না আমরা এটাকে নিয়ন্ত্রণ করতে পারে। একই শঙ্কার কথা বলছেন বিশেষজ্ঞরাও, জানান ডেঙ্গু প্রতিরোধের ব্যবস্থা নিতে হবে বছরব্যাপী। সেই সঙ্গে ভ্যাকসিন নিয়েও সিদ্ধান্ত নেয়ার পরামর্শ কীটতত্ত্ববিদের। কিউডেঙ্গা হচ্ছে এখনো পর্যন্ত সবচেয়ে বেস্ট ভ্যাকসিন। এই ভ্যাকসিনটি বাংলাদেশে প্রয়োগ করা যায় কিনা সেটি অনেক বড় সিদ্ধান্তের ব্যাপার। সকলকে মিলে একসাথে বসে তার অ্যাডভান্টেজ, ডিসঅ্যাডভান্টেজেস সবকিছু দেখে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে যে ভ্যাকসিন ডেঙ্গু নিয়ন্ত্রণে বাংলাদেশে প্রয়োগ করা যায় কিনা। ডেঙ্গু নিয়ন্ত্রণের যে প্রক্রিয়া চলছে সেটি আরও জোরদারের পরামর্শ বিশেষজ্ঞদের। মশা নিধনে সরকারের যে প্রচেষ্টা তা ডেঙ্গুর ব্যাপকতার কাছে নগণ্য, তাই এখন এ দায়িত্ব আমরা এবং আমাদেরকেই নিতে হবে। গড়ে তুলতে হবে সামাজিক আন্দোলন। সম্মিলিতভাবে টানা কয়েক বছর এই প্রচেষ্টা করলে এর ফল পাওয়া যেতে পারে বলে আশা করছেন বিশেষজ্ঞরা। মনির হোসাইন, সময় সংবাদ, ঢাকা। দেখছেন ভোরের সময়, সঙ্গেই থাকুন। পানির প্রয়োজনীয় প্রেসার না থাকার পাশাপাশি হোস পাইপের কাপলিং ফিটিং না হওয়ায় আগুন নেভানোর কোনো কাজেই আসছে না চট্টগ্রাম নগরীর ১৭৪টি ওয়াটার হাইড্রেন্ট। অথচ অগ্নি দুর্ঘটনা প্রতিরোধে বিশ্বব্যাংক এবং জাইকার কোটি টাকায় উন্নত দেশগুলোর আদলে এসব ওয়াটার হাইড্রেন্ট স্থাপন করা হয়েছিল। প্রজেক্ট শেষ হওয়ার পর এখন একে অপরকে দোষারোপ করে যাচ্ছে ওয়াসা এবং ফায়ার সার্ভিস। সাক্ষাৎকার ক্যামেরা বিস্তারিত জানাচ্ছেন কমল দে। চট্টগ্রাম নগরীর ২৫০-এর বেশি পয়েন্টে এ ধরনের ওয়াটার হাইড্রেন্ট স্থাপনের কথা থাকলেও শেষ পর্যন্ত বসানো হয়েছে ১৭৪টি। বিশেষ করে আগুন নেভানোর সুবিধার্থে বিশ্বব্যাংকের পাশাপাশি জাপানি সাহায্য সংস্থা জাইকা কয়েক কোটি টাকা খরচ করে এসব হাইড্রেন্ট স্থাপন করে। কয়েক বছর আগে প্রকল্পের কাজও শেষ হওয়ার পর বুঝিয়ে দেওয়া হয়েছে ফায়ার সার্ভিসকে, কিন্তু নানা ত্রুটির কারণে এইসব হাইড্রেন্ট এখন আর কোনো কাজে আসছে না। ২৫০-এর উপরে আমরা চাহিদা দিয়েছিলাম, এর মধ্যে সম্ভবত ১৭৪টা হাইড্রেন্ট পয়েন্ট তারা স্থাপন করেছে। এর মধ্যে এগুলো কার্যকরী করার জন্য আমরা ওয়াসাকে বলেছি, কোনো ক্ষেত্রে আমরা ওয়াসার কার্যকরী যে হাইড্রেন্টগুলো এগুলা অ্যাক্টিভ অনেক সময় পাওয়া যায় না। ফায়ার সার্ভিসের অভিযোগ, আগুন নেভানোর কাজে গ্রাউন্ড মেইন লাইনের পানির প্রেসার ১৫০ পিসিআই এবং পিলার হাইড্রেন্টে ৫০ থেকে ৬০ পিসিআই থাকার কথা থাকলেও ওয়াসার লাইনে প্রেসার রয়েছে মাত্র ১.৫ পিসিআই। এই চাপে যেমন অগ্নি দুর্ঘটনাস্থলে পানি নেওয়া যায় না, তেমনি হাইড্রেন্টের হোস পাইপের কাপলিং ফিটিং না হওয়ায় ফায়ার সার্ভিসের গাড়িতে পানি রিফিলও হচ্ছে না। এখানে সবসময় পানি থাকে না। নাম্বার 2, এই লাইনগুলো মূলত তাদের সরবরাহ লাইনের উপর স্থাপিত, অথচ ফায়ার হাইড্রেন্ট ফায়ারের উদ্দেশ্যে সেটা আলাদা লাইনে স্থাপন করতে হবে। নাম্বার 3, তাদের যে কাপলিংয়ের ডায়া এবং আমাদের যে ডেলিভারি যে ডায়া, এই দুটোর মধ্যে সামঞ্জস্য না থাকার কারণে আমরা এটিকে ব্যবহার করতে পারছি না। তবে ফায়ার সার্ভিসের অভিযোগ মানতে নারাজ চট্টগ্রাম ওয়াসা। বিশেষ করে ত্রুটিপূর্ণ কাপলিং ফায়ার সার্ভিসকে সংশোধনের ব্যবস্থা নিতে বলছেন ওয়াসার প্রধান
প্রকৌশলী। অকেজো হওয়ার এখানে কিছু নাই, কারণ এখানে পুরোটাই একটা, আপনি যদি একটা দেখেন তা দেখলে আপনি বুঝতে পারবেন এখানে পুরোটাই একটা মেটালিক জিনিস। এখানে কোনোটাই যে আমরা ব্যবহার না করলে অকেজো হয়ে যাবে এরকম কিন্তু কোনো না। ওয়াটার হাইড্রেন্টের ত্রুটি নিয়ে ওয়াসা এবং ফায়ার সার্ভিসের চিঠি চালাচালি বন্ধ করে বরং বিদ্যমান ত্রুটিগুলো সারিয়ে নেওয়ার পাশাপাশি দ্রুততার সঙ্গে আগুন নিয়ন্ত্রণ আনার প্রশিক্ষণের উপর জোর দিচ্ছেন নগর পরিকল্পনাবিদ। ক্ল্যাম্পগুলো যে একটার সাথে একটা লাগে না, মেল ফিমেল পার্টটা যে লাগে না, এটা আমার জানা মতে লাগা উচিত এবং এ ব্যাপারে প্রশিক্ষণ প্রয়োজন আছে। অবশ্য ফায়ার সার্ভিসের চাহিদা অনুযায়ী পানির প্রেশার বাড়ানো হলে বাসাবাড়ির সংযোগগুলো মারাত্মক ক্ষতি হওয়ার শঙ্কা থাকায় হাইড্রেন্টের জন্য ডেডিকেটেড লাইনের প্রস্তাব করছেন বিশেষজ্ঞরা। নগরীর ব্যস্ততম মিমি সুপার মার্কেট এলাকার ওয়াটার হাইড্রেন্ট এটি, যেটি দৃশ্যমান নয়, অথচ এখানে রয়েছে সুবিশাল দুটি বিপণী বিতান। গুরুত্বপূর্ণ এই পয়েন্টের হাইড্রেন্টের যখন এই পরিস্থিতি, তাহলে সহজে অনুমান করা যায় নগরীর 174টি হাইড্রেন্টের কী অবস্থা হতে পারে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। কার্গো ভিলেজ অগ্নিকাণ্ডের পর এখনও স্বাভাবিক হয়নি পণ্য খালাস প্রক্রিয়া। এতে ওষুধ শিল্পের কাঁচামাল হাতে পেতেও তৈরি হচ্ছে জটিলতা, দীর্ঘসূত্রতা, যা আগামীতে সময় মতো ওষুধ তৈরি ও সরবরাহ নিয়ে দুশ্চিন্তায় ফেলেছে শিল্প মালিকদের। এই শঙ্কা দূর করতে সরকারকে উদ্যোগী হওয়ার পরামর্শ বিশ্লেষকদের। MS আরিফিনের রিপোর্ট। 18 অক্টোবর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের 3 দিন পর স্বাভাবিক হয় ফ্লাইট ওঠানামা, আমদানি করা পণ্যের খালাস প্রক্রিয়াও। 9 নম্বর গেট দিয়ে কার্গোগুলো ক্লিয়ার হচ্ছে, কিছু টেম্পোরারি শেড করা প্ল্যান রয়েছে। কিন্তু বাস্তবতা বলছে ভিন্ন কথা। স্বাভাবিক সময়ে 4টি গেট দিয়ে আমদানি পণ্য বের হলেও বর্তমানে হচ্ছে শুধু একটি গেট দিয়ে। এতে পণ্য পেতে তৈরি হচ্ছে দীর্ঘসূত্রিতা। ঢাকা কাস্টম হাউস থেকে 9 নম্বর গেটের দূরত্ব প্রায় 1.5 কিলোমিটার হওয়ায় দ্রুত প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতেও ভোগান্তি পোহাতে হচ্ছে C&F এজেন্টদের। জট বাঁধছে কন্টেইনারবাহী ট্রাকেও। বিশেষ করে ওষুধ, ভ্যাকসিনের মতো স্পর্শকাতর পণ্যের কাঁচামাল নিয়ে দুশ্চিন্তা বাড়ছে ফার্মা কোম্পানিগুলোর। ভিতরে মনে করেন যে মাল আনার নোক নাই, আবার প্লেট পাই না, এই ঝামেলা ওই ঝামেলা। সিরিয়ালি মাল পাইতে ন্যূনতম 3 দিন লেট হয়ে যাবে। কাগজ রেডি করে ট্যাক্স পেমেন্ট করে দিয়ে দিলাম, ওরা মাল আনলো, আনার পরে দেখলাম মাল আমার মিললো না, ফার্মা মাল। অবশিষ্ট যেই মালগুলো আছে সেগুলোর কোনো আপডেট তারা দিতে পারছে না। দেশে দরকারি ওষুধের 95 ভাগই উৎপাদন করে দেশীয় প্রতিষ্ঠানগুলো। এতে যে কাঁচামাল দরকার হয় তার 90 ভাগই আসে বিদেশ থেকে। ব্যবসায়ীদের হিসাব 46টি প্রতিষ্ঠানের প্রায় 200 কোটি টাকার কাঁচামাল পুড়েছে কার্গো ভিলেজ অগ্নিকাণ্ডে। যদি এখানে আমদানি তাৎক্ষণিক ওষুধ শিল্প এর ধাক্কা সামলাতে পারলেও উৎপাদকদের সংখ্যা, কাঁচামাল দ্রুত খালাস না হলে 3-4 মাস পর ব্যাহত হবে উৎপাদন সরবরাহ। 53টা পর্যন্ত আপনার ম্যাটেরিয়ালস লাগতে পারে, এই এক্সিপিয়েন্ট আর আদার্স ম্যাটেরিয়াল মিলে একটা পণ্য দাঁড়াতে পারে। এখন যদি দ্রুততর সময়ে এগুলোর যদি ফার্দার যে এলসির গুডস পণ্যগুলো সেগুলোকে যদি আপনি না আনেন, তাহলে 3-4 মাস পরে যে আপনি আবার এটা সরবরাহ ব্যবস্থাপনায় ত্রুটি দেখা দেবে। জীবন রক্ষাকারী ওষুধের কাঁচামাল সরবরাহে বিশেষ উদ্যোগ নেয়ার তাগিদ বিশ্লেষকদের। এই ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিকে রক্ষা করার জন্য তাদের যে র ম্যাটেরিয়ালস গুলো, ইম্পোর্টেড যে র ম্যাটেরিয়াল আছে, আমদানিকৃত যে র ম্যাটেরিয়াল আছে, সেই র ম্যাটেরিয়াল গুলোকে কার্গো ভিলেজ থেকে খুব দ্রুত এটা এক্সিকিউশন করার ব্যবস্থা করতে হবে, যাতে সে দ্রুত উৎপাদন করে সেটা রপ্তানি করতে পারে। স্থানীয় চাহিদা মিটিয়ে বিশ্বের 150টিরও বেশি দেশে ওষুধ রপ্তানি করে বাংলাদেশ। MS আরিফিন, সময় সংবাদ, ঢাকা। ভোরের সময় আরও থাকছে। ডিসকাউন্ট টোপে এয়ারটেকের গ্রাহকের কোটি কোটি টাকা আত্মসাৎ, সুযোগ বুঝে পালিয়ে যাচ্ছে অনলাইন ট্রাভেল এজেন্সি। নীতিমালার অভাবে প্রতারণা বলছেন সংশ্লিষ্টরা। ওয়ার্ল্ড ক্লাস টেকনোলজি দ্বারা তৈরি এক্সপার্ট ওয়াটার পাম্প, পানির সমস্যায় এক্সপার্ট সমাধান। আগামী বছর মাদ্রাসায় চালু হচ্ছে ব্যবসায় শিক্ষা বিভাগ। এরই মধ্যে কারিকুলাম তৈরি ও প্রতিষ্ঠান নির্বাচন শুরু হয়েছে। বোর্ড বলছে এই উদ্যোগ বাস্তবায়িত হলে ব্যবসা বাণিজ্যে অবদান রাখার পাশাপাশি ইসলামী ব্যাংকিংয়ে ক্যারিয়ার গড়ার সুযোগ পাবেন মাদ্রাসার শিক্ষার্থীরা। এই সিদ্ধান্তকে যুগোপযোগী বলেও বিভাগ খোলার আগেই পর্যাপ্ত শ্রেণীকক্ষ ও শিক্ষক নিয়োগের পরামর্শ শিক্ষাবিদদের। শাকির আহমেদের রিপোর্ট।
1780 সালে উপমহাদেশে আনুষ্ঠানিকভাবে আলিয়া মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার সূচনা হয়, যেখানে ধর্মীয় বিশেষায়িত বিষয়গুলোর পাশাপাশি সাধারণ শিক্ষার মতো জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিবির কারিকুলাম অনুসরণ করা হয়। স্বাধীনতার পর মাদ্রাসা শিক্ষাকে যুগোপযোগী করতে মানবিকের পাশাপাশি বিজ্ঞান বিভাগ চালু করা হয়। তবে বারবার আলোচনা হলেও ব্যবসায় শিক্ষা বিভাগ চালু করতে পারেনি মাদ্রাসা বোর্ড কর্তৃপক্ষ। 2026 সাল থেকে দাখিল বা মাধ্যমিক পর্যায়ে নতুন এই বিভাগ চালু করতে মাদ্রাসা শিক্ষা বোর্ডকে চিঠি দিয়েছে মন্ত্রণালয়। এরই মধ্যে পাঠ্যক্রম প্রণয়ন, সিলেবাস অনুযায়ী পাঠ্যপুস্তক রচনা ও উপযুক্ত প্রতিষ্ঠান নির্বাচন শুরু হয়েছে। স্কুল এবং কলেজের যে বাণিজ্য শাখার যে সিলেবাস কারিকুলাম ওইটাকে আপনার ঠিক রেখে আমরা আমাদের এই বইগুলোকে ইসলামিক ফ্লেভারে ডিজাইন করব। ইসলামিক ফ্লেভার মানে যেখানে যেখানে ধরেন সুদের পরিবর্তে মুনাফা শব্দ আসবে এবং যেখানে যেখানে কারেকশন হওয়া দরকার মনে করি আমরা সেখানে কারেকশন করব। এই বিভাগ চালু করতে হলে আগ্রহী প্রতিষ্ঠানের 8ম শ্রেণীতে কমপক্ষে 100 শিক্ষার্থী থাকতে হবে। লাগবে 2টি অতিরিক্ত শ্রেণীকক্ষ। আর সরকার নিয়োগকৃত শিক্ষক যোগদানের আগে শিক্ষা প্রতিষ্ঠানের অর্থায়নে খণ্ডকালীন শিক্ষকের মাধ্যমে কার্যক্রম চালু করতে হবে। মাদ্রাসা শিক্ষায় নতুন এই সংযোজনকে যুগোপযোগী সিদ্ধান্ত বলছেন শিক্ষাবিদরা। তবে বিভাগ খোলার আগেই পর্যাপ্ত শ্রেণীকক্ষ ও শিক্ষক নিয়োগের পরামর্শ তাদের। মাদ্রাসা শিক্ষার ক্ষেত্রে ব্যবসা শিক্ষা চালু করাটা আমি সাধুবাদ জানাই, কিন্তু প্রশ্নটা হলো অন্য জায়গায়। সেটি হলো একটা মাদ্রাসার উপরে আমরা যদি ছেড়ে দেই যে সেই মাদ্রাসার দুটি শর্ত, একটা হলো তারা খণ্ডকালীন শিক্ষক ভাড়া করে নিয়ে আসবে এবং তাদের অভ্যন্তরীণ অর্থনৈতিক ফান্ড থেকে এটা ম্যানেজ করবে, যেটা আসলে অনেকটা অসম্ভব। অনেক মাদ্রাসার পক্ষে এটি কোনোভাবে সম্ভব হবে না। তবে মাদ্রাসা শিক্ষার স্বতন্ত্র বৈশিষ্ট্য ও স্বকীয়তা বজায় রেখে সিদ্ধান্ত গ্রহণের কথা বলছেন মাদ্রাসা শিক্ষায় সম্পৃক্তরা। এতগুলো সাবজেক্ট কিন্তু মাদ্রাসা শিক্ষার্থীদের পড়তে হয় এবং এটা বেসিক, এখান থেকে বাদ দেওয়ার কোনো সুযোগ নেই। এখন এই সাবজেক্টগুলো আপনি পর্যাপ্ত নাম্বার দিয়ে যদি এখানে আপনি অ্যাডজাস্ট করতে যান, তাহলে জেনারেল সাবজেক্ট আপনি কতটুকু দিতে পারবেন সেটা একটা বিষয় আছে। দেশে দাখিল ও আলিম স্তরে মাদ্রাসা যথাক্রমে 6,474 ও 1,525টি। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। দেখছেন ভোরের সময়, সঙ্গেই থাকুন। দেখছেন ভোরের সময়। মনের মতো ডিজাইন আর স্টাইলিশ কালেকশন, রিকেল ফার্নিচার, ফার্নিশ ইওর ড্রিম। এয়ার টিকেট গ্রাহকের কোটি কোটি টাকা নিয়ে পালিয়ে যাচ্ছে একের পর এক অনলাইন ট্রাভেল এজেন্সি। ক্ষতিগ্রস্তদের অভিযোগ, তুলনামূলক বড় ডিসকাউন্টের ফাঁদে ফেলে আত্মসাৎ করা অর্থ পাচার করে বিদেশ পারে জমাচ্ছে মালিকপক্ষ। খাত সংশ্লিষ্টরা বলছেন, নীতিমালা না থাকায় সুযোগ নিচ্ছে বিভিন্ন চক্র। ফরহাদুর রহমানের রিপোর্ট। চলতি বছরের 2 আগস্ট হুট করে প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করে দেশ ছেড়ে পালান জনপ্রিয় ওটিএ বা অনলাইন ট্রাভেল এজেন্সি ফ্লাইট এক্সপার্টের এমডি। এই ঘটনায় সে সময় প্রতিষ্ঠানের 3 শীর্ষ কর্মকর্তাকে গ্রেফতার করে পুলিশ। এরপর গত 15 অক্টোবর ফ্লাইফার ইন্টারন্যাশনাল ও 20 তারিখ ট্রাভেল বিজনেস পোর্টাল নামের আরও 2টি ওটিএ প্ল্যাটফর্ম একই কায়দায় পালিয়ে যায়। বিশ্লেষণে দেখা যায়, অস্বাভাবিক ডিসকাউন্টে টিকিট বিক্রি করে বাজার থেকে কোটি কোটি টাকা তুলে নিয়ে একই কায়দায় হঠাৎ উধাও হয়ে যাচ্ছে এসব প্রতিষ্ঠান। সরাসরি এয়ারলাইন্স থেকে টিকিট কাটা তুলনামূলক জটিল হওয়ায় যাত্রীরা নির্ভর করে ট্রাভেল এজেন্সির উপর। ভুক্তভোগীরা বলছেন, বাজারে অন্য সবার থেকে এসব প্রতিষ্ঠান ছাড় দিত বেশি, ফলে ফাঁদে পড়তেন সাধারণ গ্রাহক। ছোট প্রতিষ্ঠানগুলো এদের উপর নির্ভরশীল। রয়েছে টাকা পাচারের অভিযোগও। এসব ঘটনায় হয়েছে একাধিক মামলা। এই টিকিটগুলো আমাদের 3 মাস আগে কাটা, এখন আর যাত্রীর ফ্লাইট ডেট আইসা পড়ছে 1 সপ্তাহের ভিতরে। এখন আমরা এই টিকিটগুলো প্রায় প্রতিটা টিকিটে 40% 50% এক্সট্রা টাকা দিয়ে টিকিট ইস্যু করে যাত্রীকে যাওয়ার জন্য ব্যবস্থা করে দিয়েছি। এখানে একটা সম্পূর্ণ সিন্ডিকেট চক্র
ছিল। একটা টিকিট কিনলাম ট্রাভেলিং এজেন্ট থেকে, দেখা গেল আমি তার পেমেন্ট দিয়েছি, টিকিটটা আমি হাতে পাওয়ার পরে যদি সেটা টাকা তোলার ব্যাপারে, রিফান্ড করার ব্যাপারে যদি ট্রাভেলিং এজেন্ট পারে, এটা তো হওয়া উচিত না। কেন পালালেন তারা? এই প্রশ্নের উত্তর জানতে 3 প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে সময় সংবাদ। ফ্লাইফার ও বিজনেস পোর্টালের কাউকে না পেলেও কথা হয় ফ্লাইট এক্সপার্টের চেয়ারম্যানের সঙ্গে। তার দাবি, পালাতে বাধ্য হয়েছেন কর্মচারীদের প্রতারণায়। আমাদের এখানে একটা ষড়যন্ত্র হয়েছে, সে চেষ্টা করছিল প্রতিষ্ঠানটা চালিয়ে দেওয়ার জন্য, কিন্তু তার পরিচালকরা, তার কর্মকর্তা কর্মচারীরা অন্য ওটি এর সাথে যোগ সাজকে একটা বেইমানি করে আমার ছেলেরে তাকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী বিমান টিকিট বিক্রির পর তার রিফান্ড বা রিইস্যুর সুযোগ থাকে কেবল যাত্রীর, কিন্তু নীতিমালা না থাকায় গ্রাহকের অনুমতি ছাড়াই বাংলাদেশে রিফান্ড করতে পারেন ওটি এগুলো। এসব কারণে গ্রাহকরা প্রতারিত হচ্ছেন বলে মনে করেন খাত সংশ্লিষ্টরা। অতিরঞ্জিত বিজ্ঞাপন এবং অতিরিক্ত মূল্য ছাড়, এগুলোর উপরে একটা নিয়ন্ত্রণ থাকা উচিত। এখানে কোনো আইন নাই, যে আইনটা আছে সেটা একেবারে সিম্পল, স্বাভাবিক। একটা নীতিমালার জন্য দীর্ঘদিন দাবি জানিয়েছি। সরকার আশা করতেছিলাম যে তারা খুব দ্রুত একটি নীতিমালা বা বিধিমালা দিবেন। যখন বিধিমালা এবং নীতিমালা চলে আসবে তখন এই বিষয়গুলোকে কন্ট্রোল করা সম্ভব হবে। এর আগে 2023 সালে লেটস ফ্লাই ও 2021 সালে 24ticket.com নামের আরো 2টি ওটিএ প্ল্যাটফর্ম গ্রাহক ও সাব এজেন্টদের প্রায় 15 কোটি টাকা নিয়ে পালিয়ে যায়। বাংলাদেশে প্রতি বছর বিমান টিকিট বিক্রি হয় প্রায় 25,000 কোটি টাকার। 2-3 হাত ঘুরে যার বার্ষিক টার্নওভার দাঁড়ায় 50 থেকে 60,000 কোটি টাকায়। নীতিমালা না থাকায় এই খাতে তৈরি হয়েছে অরাজকতা। যাত্রীদের টাকা আত্মসাৎ করে পালিয়ে গেছে অনেক ট্রাভেল প্রতিষ্ঠান। বিশেষজ্ঞরা মনে করছেন এই খাতে শৃঙ্খলা ফেরাতে দরকার সরকারের কঠোর নজরদারি আর নিয়ন্ত্রণ ব্যবস্থা। ফরহাদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। গ্যাস সংকটে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে ব্রাহ্মণবাড়িয়ার রিফিউলিং স্টেশনগুলো। ক্ষুব্ধ পরিবহন মালিক শ্রমিকরা বলছেন, পাম্পগুলো থেকে প্রয়োজনীয় গ্যাস না পেয়ে স্বাভাবিকভাবে যানবাহন পরিচালনা করতে পারছেন না তারা। তবে পাম্প মালিকদের দাবি, বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি থেকে প্রয়োজনীয় গ্যাস না পেয়ে সিএনজি পাম্প বন্ধ রাখতে বাধ্য হচ্ছেন তারা। তবে সংশ্লিষ্টরা বলছেন, সমস্যা সমাধানে দীর্ঘমেয়াদী পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। হৃদয় পালের ক্যামেরায় উজ্জ্বল চক্রবর্তীর রিপোর্ট। ব্রাহ্মণবাড়িয়ার অভ্যন্তরীণ রুটে চলাচলরত লোকাল বাস, ট্রাক, দূরপাল্লা মাইক্রোবাস ও সিএনজি চালিত অটোরিকশাগুলো শতভাগ সংকুচিত প্রাকৃতিক গ্যাসের উপর নির্ভর করে চলাচল করে। কিন্তু গ্যাস সংকটের কারণে জেলার 5টি সিএনজি গ্যাস পাম্পের অবস্থা অনেকটাই নাজুক। টানা 2 সপ্তাহ ধরে বন্ধ ছিল পাম্পগুলো। এখন সপ্তাহে 2 দিন, শুক্র শনিবার ব্যতীত বেশিরভাগ সময় বন্ধ থাকছে সিএনজি পাম্পগুলো। এতে পরিবহন মালিক শ্রমিকরা পড়েছেন বিপাকে। তারা বলছেন, সিএনজি পাম্প প্রায় বন্ধ থাকায় তারা নিয়মিত গাড়ি চালাতে না পেরে লোকসানে পড়েছেন। বিগত অনেক দিন যাবত এই কষ্টে ভুগতেছি। আমরা অন্য অন্য জায়গায় গ্যাস আছে, বাট আমাদের ব্রাহ্মণবাড়িয়া গ্যাস নাই। মালিকরা টাকা দিতে পারি না, জ্বালাইতে পারতাছি না, এই সমস্যা বেশিরভাগ। ব্রাহ্মণবাড়িয়ার গ্যাস ব্রাহ্মণবাড়িয়ার লোকে যদি না পাই তাহলে তো আসলে এটার দুঃখের বিষয় আর কিছু জানার নাই। পাম্প মালিক পক্ষ বলছে, প্রতিটি সিএনজি পাম্পে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড থেকে চুক্তি অনুযায়ী দৈনিক 15 PSI গ্যাস সরবরাহ কথা ছিল, কিন্তু পাওয়া যাচ্ছে 0 থেকে 2 PSI, যা দিয়ে পরিবহনের নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ সম্ভব নয়। এজন্য যন্ত্রাংশ বিকল হওয়ার আশঙ্কায় পাম্পগুলো বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন তারা। গ্যাস ফিল্ডের সাথে যে চুক্তি 15 পিস পাওয়ার কথা, আমরা এতদিন এর আগে প্রায় 2-3 বছর আগে প্রচুর পাইছি, কিন্তু এই যাবৎ এখন কিন্তু 0 PSI গ্যাস পাই। এই কারণে আমরা চালাই প্রচুর লস, মেশিন লস, তারপরে মালিক লস। এই কারণে আমরা চালাইতে পারতেছি না। গত 1 মাস থেকে আমাদের দিনের বেলা গ্যাস সাপ্লাই বন্ধ, টোটাল বন্ধ, শুধু রাত্রে সেল করতে পারি। এখন এই অবস্থা হলে আমাদের একবারে বন্ধ করে দিতে হবে, আমাদের ব্যবসা বাণিজ্য সব খারাপ অবস্থা। তবে জেলা সিএনজি পাম্পগুলোর সমস্যা সমাধানে দীর্ঘমেয়াদী পরিকল্পনা নেওয়ার কথা জানান বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি কর্তৃপক্ষ। বৃহৎ গ্রাহকরা যাতে নিরবিচ্ছিন্নভাবে গ্যাস পায়, সেই জন্য এদের জন্য ডেডিকেটেড লাইন আমাদের নির্মাণের পরিকল্পনা চলতেছে আর কি। জেলার 5টি সিএনজি গ্যাস পাম্প থেকে দৈনিক গড়ে 3 থেকে 4,000 যানবাহনে গ্যাস সরবরাহ করা হয়। এজন্য গ্যাসের প্রয়োজন হয় 10 থেকে 12,000 কিউবিক মিটার, কিন্তু পাওয়া যাচ্ছে মাত্র 5 থেকে 6,000 কিউবিক মিটার। উজ্জ্বল চক্রবর্তী, সময় সংবাদ, ব্রাহ্মণবাড়িয়া। নোয়াখালীর হাতিয়া উপজেলার সেলিম বাজার ও কালাম মার্কেট এলাকার একমাত্র সেতুটি ভেঙে পড়ার পথে। প্রতিদিন এই সেতু দিয়ে হাজারো মানুষ চলাচল করলেও দীর্ঘদিন ধরে সেতুটির সংস্কার বা পুনর্নির্মাণ হয়নি। তবে নদী ভাঙন রোধে প্রকল্পের কাজ শেষ হলে সংস্কারের আশ্বাস সড়ক ও জনপথ অধিদপ্তরের। সাইফুল্লাহ কামরুলের তথ্য ছবি নিয়ে রিপোর্ট।
ভাঙনের মুখে দাঁড়িয়ে আছে সেতুটি, দেবে গেছে সংযোগ সড়কের একাংশ, ব্যাহত হচ্ছে যান চলাচল। এটি নোয়াখালীর হাতিয়া উপজেলার সেলিমবাজার ও কালাম মার্কেট এলাকার একমাত্র সেতু হওয়ায় চরম ভোগান্তিতে চলাচলকারীরা। স্থানীয় যান চালকরা নিজ উদ্যোগে মাটি ফেলে সংস্কার করলেও ভাঙনের কবলে পড়ায় তা আবারও দেবে যায়। আমরা কাছে চলে এসে এই কারণে এই ফুলটা আমরা যতই আমরা বান দেই বা জনগণ মিলিয়ে বানটা থাকতেছে না। ব্রিজের কারণে কোনো রকমের যাতায়াত করাটা হচ্ছে না, বন্ধ হয়ে গেছে, গাড়ি ঘোড়া চলাচল করতে পারে না। নাই রাস্তা, নাই কোনো কালবোর্ড, নাই ব্রিজ, নাই একটা বেরিবাদ, যেটুক আছিল ওটা নদীতে বিলীন হয়ে গেছে। জিও টিউব দিয়ে আপদকালীন প্রতিরক্ষামূলক কাজ চলমান রয়েছে বলছে পানি উন্নয়ন বোর্ড। আর ভাঙন প্রতিরোধের কাজ সম্পন্ন হলে সেতুটি সংস্কার অথবা পুনর্নির্মাণের আশ্বাস সড়ক ও জনপথ বিভাগের। জিও টিউব দিয়ে আপদকালীন প্রতিরক্ষামূলক কাজ চলমান রয়েছে। ব্রিজটার কথা বলেছেন সেটা হচ্ছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের, তো ওই ব্রিজটা আমাদেরকে দেখতে হবে। এই কালভার্টটা আমাদের নদী ভাঙনের কারণে অলরেডি ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে, তো ওয়াটার বোর্ড যদি নদী ভাঙনটা মোটামুটি রোধ করতে পারে সেক্ষেত্রে আমরা পরবর্তীতে এই ব্রিজটা পুনর্নির্মাণ অথবা রিহ্যাবিলিটেশন ব্যবস্থা করব। সিডিএফপির আওতায় 2 দশক আগে নির্মিত এই সেতুটির ওপর দিয়ে প্রতিদিন 4 থেকে 5 হাজার মানুষ যাতায়াত করেন। সময় সংবাদ, নোয়াখালী। দেখছেন ভোরের সময়, সঙ্গেই থাকুন। দেখছেন ভোরের সময়। মা ইলিশ সংরক্ষণে অভয়াশ্রমে 22 দিনের নিষেধাজ্ঞা শেষ হচ্ছে মধ্যরাতে। চাঁদপুরের পদ্মা ও মেঘনা সহ অন্য সব অভয়াশ্রম এবং সাগরে আবারও মাছ ধরতে নামবেন জেলেরা। এরই মধ্যে জাল ও নৌকা মেরামত সম্পন্ন করেছেন তারা। প্রশাসনের দাবি অন্য বছরের চেয়ে এবার অভিযান বেশি সফল হয়েছে। আর মৎস্যবিজ্ঞানীরা বলছেন ডিমের পর জাটকা সংরক্ষণ করা গেলে বাড়ানো যাবে ইলিশের উৎপাদন। ফারুক আহমদের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন নাইমুল ইসলাম নীরব। আজ মধ্যরাতে শেষ হচ্ছে সব ধরনের মাছ ধরার উপর সরকারি নিষেধাজ্ঞা। মাছ ধরার প্রস্তুতির অংশ হিসেবে জাল ও নৌকা মেরামতে ব্যস্ত চাঁদপুরের জেলেরা। পদ্মা ও মেঘনা নদী পাড়ের উত্তরে ষাটনল থেকে দক্ষিণে চর ভৈরবী পর্যন্ত জাল ও নৌকা নিয়ে শুরু হবে জলের সঙ্গে জেলেদের মিতালি। তবে নিষেধাজ্ঞার আগেও ধরা পড়েনি আশানুরূপ ইলিশ সহ অন্যান্য মাছ। এতে শঙ্কায় জেলেরা, তবুও আশা ছাড়েননি তারা। অভিযানের পরে যদি নদীতে যাই তাহলে আমরা ফ্যামিলি লিয়া ভালো থাকুন। লক্ষ লক্ষ মন ডাটকা ধরা হয়েছে, মাছটা থাকুক থেকে ডিম ছাড়ার মতো কোনোটা হয়েছে, কোনোটা ডিম ছাড়ার মতো নাই। 22 দিনের অভিযানে বহুত কষ্ট হয়েছে, মাছ বসে আমি কিছু নেই, আর তো মাছ পাই না। ওখানে আল্লাহ দিয়ে বাসায় অভিযান গেলে নামবো। এদিকে অন্য বছরের চেয়ে এবারের কর্মসূচি সফল হয়েছে জেলা প্রশাসনের। আর ডিম ছাড়ার পর জাটকা সংরক্ষণ করতে পারলে এর সুফল মিলবে বলছেন ইলিশ গবেষক। এবারে ডিম ছাড়ার হার যেটা দাঁড়াতে যাচ্ছে তাতে পরবর্তী চ্যালেঞ্জ অর্থাৎ পোনা ঠিক মতো জাটকা ঠিক মতো ঠেকাতে পারলে ইলিশের কাঙ্ক্ষিত উৎপাদন বজায় থাকবে। 350-এর উপরে আমরা অভিযান করেছি, 41টা মোবাইল কোড করেছি। আমাদের সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টাই আসলে এই মা ইলিশ রক্ষা অভিযানটা সফল হয়েছে। চাঁদপুরের পদ্মা ও মেঘনায় মাছ ধরে জীবিকা নির্বাহ করেন প্রায় 1.5 লাখ জেলে। ফারুক আহমদ, সময় সংবাদ, চাঁদপুর। রাঙামাটির কাপ্তাই হ্রদে জেলেদের জালে ধরা পড়ছে না মাছ। মৎস্য আহরণের নিষেধাজ্ঞা তুলে নেয়ার 2 মাসের মধ্যেই এই পরিস্থিতি। এতে বিপাকে পড়ছেন জেলেরা। তবে ভবিষ্যৎ নিষেধাজ্ঞার সুফল পাওয়া যাবে বলছে বিএফটিসি। হেফাজত সবুজের তথ্য ও রাজীব দাস মুন্নার ছবিতে রিপোর্ট। রাঙামাটির ফিশারি ঘাট জেলার সবথেকে বড় মৎস্য অবতরণ কেন্দ্র। বিগত বছরগুলোতে এই সময়ে মাছ অবতরণ পরিমাণ ও রাজস্ব মেটাতে রীতিমতো যুদ্ধ করতেন ব্যবসায়ী ও শ্রমিকরা। কিন্তু এবারের চিত্রটা ভিন্ন। নেই আগের মতো ব্যবস্থা, ঘাটে নেই নৌকা, হাতে গোনা কিছু দেখা গেলেও সেগুলোতে মাছের পরিমাণ অনেক কম। কাপ্তাই হ্রদে জাল ফেলে কাঙ্ক্ষিত মাছের দেখা পাচ্ছেন না জেলেরা। তারা বলছেন আগে একবার জাল তুললে 150 কেজি পর্যন্ত মাছ ধরা পড়তো, কিন্তু বর্তমানে তা নেমে এসেছে 1 থেকে 1.5 কেজিতে। মাছ ধরায় নিষেধাজ্ঞা প্রত্যাহারের 2 মাসের মাথায় এমনটা আগে কখনো ঘটেনি। এতে সংসার চালানো নিয়ে বিপাকে তারা। আধা কেজি মাছ পাইছি 6-7 জন মাসে,
এই মাছ পাওয়া কেমন আমরা বাঁচবো? মাছ পাওয়া যায় না, টাকা পয়সা ইনকাম হয় না। জাল এখানে মারলে অন্য জায়গায় নিয়ে তুলতে হয়, স্রোতের কারণে জালটা নিয়ে যাই। ব্যবসায়িকভাবে জেলারাও ক্ষতিগ্রস্ত, আমরাও ক্ষতিগ্রস্ত। তবে নিষেধাজ্ঞাকালীন সুফল ভবিষ্যতে মিলবে আশা বিএফডিসির কর্মকর্তার। এই মুহূর্তে আমরা মাছের পরিমাণটা একটু কম হলেও এটা কিন্তু এক দিক দিয়ে ভালো, এই জন্য কারণ মাছটা একটু বেশি সময় পাচ্ছে বাড়ার জন্য। তো এই যে মাছটা ছোট অবস্থায় আছে এখন, সেটা এক সপ্তাহ পরে আর একটু বড় হয়ে এটা ধরা পড়বে। এতে কিন্তু জেলে, মৎস্য ব্যবসায়ী এবং বিএফডিসি সকলেই কি উপকৃত হবে। বিএফডিসির তথ্য মতে গত অর্থবছরে জেলার বিভিন্ন কেন্দ্রে ৮,৪৯২ মেট্রিক টন মাছ অবতরণ হয়, যা থেকে রাজস্ব আদায় হয়েছিল ১৮,৫৬,০০,০০০ টাকা। সময় সংবাদ, রাঙামাটি। 3 পার্বত্য জেলার পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবন মান উন্নয়নের কথা বিবেচনা করে খাগড়াছড়িতে 3 একর জমির ওপর স্থাপিত হয় কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র। 13টি কোর্স থাকলেও হোস্টেল না থাকায় কারিগরি শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছেন অনেক প্রশিক্ষণার্থী। আবাসিক হোস্টেল নির্মাণের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করার কথা জানালেন কেন্দ্রটির অধ্যক্ষ। জিতেন বড়ুয়ার পাঠানো তথ্য এবং ছবি নিয়ে রিপোর্ট। 3 পার্বত্য জেলার পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের কথা বিবেচনা করে খাগড়াছড়ি জেলা সদরের গোলাবাড়ি এলাকায় 3 একর জমির ওপর স্থাপিত হয় খাগড়াছড়ি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র। 2006 সালের 11 অক্টোবর প্রশিক্ষণ কেন্দ্রটি আনুষ্ঠানিকভাবে চালু করা হয়। জনশক্তি কর্মসংস্থান প্রশিক্ষণ ব্যুরোর প্রবাসী কল্যাণ ও বৈদেশিক মন্ত্রণালয়ের পরিচালনাধীন এই কেন্দ্রটিতে মোট 13টি কোর্স চালু রয়েছে। তবে কেন্দ্রটিতে প্রশিক্ষণার্থীদের জন্য আবাসিক হোস্টেল ব্যবস্থা না থাকায় 3 পার্বত্য জেলার দুর্গম এলাকার শিক্ষার্থীরা ভর্তি হতে পারছেন না। আর আশপাশের এলাকায় বাসা ভাড়া বেশি হওয়ায় সেখানে থাকাও সম্ভব হচ্ছে না তাদের। এতে অনেকেই মাঝপথে ঝরে পড়ছেন। তাই একটি হোস্টেলের দাবি প্রশিক্ষণার্থী ও এখানকার শিক্ষকদের। আমার অনেক সহপাঠীরা অনেক দূর থেকে আসে, যার কারণে তাদের আর্থিক অনেক অসুবিধা হয়। বাসা ভাড়ায় থাকতে আমাদের অনেক টাকা ব্যয় হচ্ছে। যে ভাতাগুলো পাই আমরা, এই ভাতা দিয়ে আমরা দূর থেকে আসা এবং যাওয়ার মাধ্যমে ভাতাগুলো শেষ হয়ে যায়। এখানে হোস্টেল না থাকার কারণে আমাকে অন্য জায়গায় বাসা ভাড়া, মধুপুরে বাসা ভাড়া থাকতে হয়েছে। খাগড়াছড়ি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে আমাদের হোস্টেলের একটা ব্যবস্থা করে দিলে আমাদের জন্য খুবই উপকৃত হতাম। যদি একটা আবাসিক হোস্টেলের ব্যবস্থা করে দেওয়া যায় তাহলে দূরের স্টুডেন্ট থেকে শুরু করে সবচেয়ে ভালো একটা অবস্থান দাঁড়াবে। আবাসিক হোস্টেল নির্মাণের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করার কথা জানালেন কেন্দ্রটির অধ্যক্ষ। এই পার্বত্য অঞ্চলের প্রেক্ষিতে ভৌগোলিক যে পরিবেশ, সেটার প্রেক্ষিতে আসলে এখানে হোস্টেলের দরকার। এই প্রশিক্ষণ কেন্দ্রটিতে 13টি কোর্সে 350 প্রশিক্ষণার্থী রয়েছেন। সময় সংবাদ, খাগড়াছড়ি। পার্বত্য জেলা বান্দরবানে চলছে জুমের ধান কাটার উৎসব। কাঁধে থুরুং নিয়ে দল বেঁধে জুম থেকে ধান কেটে ঘরে তোলার ব্যস্ত সময় পার করছেন জুমিয়ারা। আবহাওয়া অনুকূলে থাকায় এবছর বাম্পার ফলন হয়েছে। সোহেল কান্তি নাথের ক্যামেরায় বিস্তারিত এনে জাকিরের রিপোর্টে। সবুজ পাহাড় ছেয়ে গেছে সোনালী রঙে, চারিদিকে পাকা ধানের মিষ্টি গন্ধ। কাঁধে থুরুং নিয়ে পাকা ধান কেটে ঘরে তোলায় ব্যস্ত জুমিয়ারা। বান্দরবানের রুমা, থানচি, রোয়াংছড়ি, লামা আলী কদম সহ সব উপজেলার একই চিত্র। পাড়ায় পাড়ায় চলছে জুমের ধান কাটার উৎসব। জেলায় উপসি, বিন্নি, গ্যালং, কানভুই সহ বিভিন্ন জাতের ধানের আবাদ করেছেন জুমিয়ারা। প্রতি বছর এপ্রিল মে মাসে জমি প্রস্তুত করে ধানের বীজ বপন করা হয়। আর 4 মাস পরিচর্যার পর সেপ্টেম্বর মাস থেকে শুরু হয় ধান কাটার উৎসব। দুর্গম পাহাড়ের জুমিয়া পরিবারগুলো তাদের উৎপাদিত ধান থেকেই সারা বছরের খাদ্য সংগ্রহ করেন। আবহাওয়া ভালো থাকায় এবছর বাম্পার ফলন হওয়ায় খুশি জুমিয়ারা। দাম অনেক পাইছে, কিন্তু একটু ভালো লাগছে আর কি। এখন আমাদের দামও অনেক ভালো, আমরা অনেক খুশি। এদিকে ধানের আবাদ বৃদ্ধিতে চাষিদের সব ধরনের সহায়তা দেওয়ার কথা জানায় কৃষি বিভাগ। পাহাড়িরা এর পাশাপাশি এখানে সারি ফসল হিসেবে আউশের সারি ফসল হিসেবে মারফা, মিষ্টি কুমড়া, তিল, ভুট্টা সহ অন্যান্য ফসল চাষ করার মাধ্যমে তাদের জীবিকার একটা ভালো একটা সোর্স পাচ্ছেন এবং তারা স্বাবলম্বী হচ্ছে।
কৃষি বিভাগের তথ্য মতে চলতি বছর জেলায় ৭,৩০০ হেক্টর জমিতে ধানের আবাদ হয়েছে, আর উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১১,০০০ মেট্রিক টন। এন.এ. জাকির, সময় সংবাদ, বান্দরবান। ভোরের সময় এই ছিল আমার কাছে। পরবর্তী সংবাদগুলো জানাতে সঙ্গে থাকবেন সহকর্মী জিন্নাতারা যশোয়া। আইরিন, আপনাকে ধন্যবাদ। পরবর্তী সংবাদগুলো নিয়ে আসছি কিছুক্ষণ পরই। দেখছেন ভোরের সময়, সঙ্গেই থাকুন। দেখছেন ভোরের সময়। আগামী দিনে ভোটের মাধ্যমে প্রতিনিধি নির্বাচন বাধাগ্রস্ত করার কোনো সুযোগ নেই মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ফেব্রুয়ারিতে অবশ্যই নির্বাচন হবে। শুক্রবার বিকেলে চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন শেষে তিনি আরো বলেন, ভোট দেওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে জনগণ। এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র। বাংলাদেশে গণতান্ত্রিক অর্ডারকে পুনঃপ্রবর্তনের বাংলাদেশের মানুষের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষাকে বাধাগ্রস্ত করার কোনো সুযোগ নাই। ফেব্রুয়ারিতে অবশ্যই নির্বাচন হবে, ইনশাআল্লাহ। নির্বাচনের কর্মকাণ্ড শুরু হয়েছে। আমাদের বড় চ্যালেঞ্জ হচ্ছে, বিশেষ করে যুব সমাজের তারা একটা কিশোর গ্যাং একটা তৈরি হয়ে গেছে, এটা আমাদের জন্য বড় চ্যালেঞ্জ। এটাকে আমরা অন্ততপক্ষে এটাকে ডিবেটেড করতে পারছি খেলার মাঠ দিয়ে, খেলোয়াড় তৈরি করার মাধ্যমে। আরেকটা হচ্ছে মাদকতার বিরুদ্ধে আমাদেরকে এটা একটা ভালো কাজ হবে বলে আমি আশা করছি। কিছু উপদেষ্টার অস্বস্তিকর আচরণে জনগণের মধ্যে নির্বাচন নিয়ে শঙ্কা তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির। শুক্রবার দুপুরে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজার জিয়ারত করে তিনি একথা বলেন। কিছু উপদেষ্টাদের বিহেভিয়ার তো এগুলা মানুষকে আশ্বস্ত করে না। সো উই নিড, এটা আমাদের দলের প্রতিনিধি দল তো কিছুদিন আগে ডক্টর ইউনূস সাহেবের সাথে, মাননীয় প্রধান উপদেষ্টার সাথে দেখা করছেন এবং বলছেন যে কী কী করণীয় এবং একটা লেভেল প্লেয়িং এনভায়রনমেন্ট তৈরি করার জন্য কী কী প্রয়োজন, এটা পরিষ্কারভাবে বলে আসছে। মানুষের যত রায় নিয়ে বিএনপি তারেক রহমান সাহেবের নেতৃত্বে ইনশাআল্লাহ রাষ্ট্র পরিচালনার দায়িত্ব হবে। ওনার নেতৃত্বেই তো দল নির্বাচনে যাবে, বিএনপি নির্বাচনে যাবে, তো উনি কিছুদিনের মধ্যেই তো আসবেন। অন্তর্বর্তী সরকার নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করতে পারছে না বলে মন্তব্য করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। বিকেলে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়ন ও নির্বাচনের গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিতের দাবিতে সমাবেশে মন্তব্য করেন তিনি। সাইফুল হক বলেন, 14 মাসে দেশে কর্মহীন বেকারের সংখ্যা বেড়েছে। নানা আন্দোলনে অনেকের দাবি মানলেও শ্রমিকের কোনো দাবি মেনে নেওয়া হয়নি। সরকারের দুর্বলতায় সামাজিক নৈরাজ্য ও মব সন্ত্রাস বেড়েছে বলে অভিযোগ করেন তিনি। জুলাই সনদ বাস্তবায়নে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের দিন গণভোট আয়োজনের আহ্বান জানান সাইফুল হক। সমাবেশ শেষে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে পল্টন পর্যন্ত মিছিল করেন দলটির নেতাকর্মীরা। গত 14 মাসে প্রতিনিয়ত আমরা দেখছি প্রতি বিপ্লব এবং প্রতি অভ্যুত্থানের আশঙ্কা নিয়ে আমাদেরকে দিন যাপন করতে হয়। এই পরিস্থিতিতে দায়িত্ব অবশ্যই সরকারকে, তাদেরকে আজকে বহন করতে হবে। এই সরকারের অধীনে আমরা নির্বাচনে যেতে চাই, সেজন্য সরকার বলতে চাই, যে সমস্ত কারণের জন্য আপনার সরকার বিতর্কিত হচ্ছে, বিতর্কিত পদক্ষেপ পরিহার করুন। একবারের জন্য হলেও দেশের মানুষ ইসলামী শক্তিকে ক্ষমতায় দেখতে চায় বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলনের আমির সৈয়দ রেজাউল করিম। রাতে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত আন্তর্জাতিক সিরাত কনফারেন্সে তিনি বলেন, ইসলামী দলগুলোর ঐক্য প্রক্রিয়া অনেক দূর, জোট নয়, নির্বাচনী সমঝোতার মাধ্যমে ভোটের মাঠে কাজ করবেন তারা। জুলাই সনদের আইনি ভিত্তি প্রতিষ্ঠা করে নির্বাচনী তফসিল ঘোষণার আগেই গণভোটের দাবি জানান ইসলামী আন্দোলনের আমির। বলেন, বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতিতে নির্বাচন হলে স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠতে পারে। এখন দৃশ্যমান বিচার এবং মৌলিক সংস্কারকে গুরুত্ব না দিয়ে জাতীয় নির্বাচনটাকে সে হঠাৎ ঘোষণা করলো, এইটা আমরা হতাশ হয়েছি। যারা ইসলামী দল করে, আমরা সবাই একত্রিত হয়ে আমরা ইসলামের পক্ষে একটা বাক্স পাঠাবো। আলহামদুলিল্লাহ সেই প্রক্রিয়া আমাদের অনেক ভালো এবং সেই অবস্থানটা মজবুত আল্লাহর আমাদের হয়েছে এবং আশা করি এটা জোট নয়, এটা নির্বাচনী একটা সমঝোতা।
ভোরের সময় আরো থাকছে। একদল স্বাধীন টেকনোক্র্যাটের হাতে যাচ্ছে গাজার প্রশাসন, থাকবে না হামাসের ভূমিকা। আন্তর্জাতিক নিরাপত্তা বাহিনী গঠনের উদ্যোগ, পশ্চিম তীরে ইসরায়েলি টহলে আতঙ্ক। সরবরাহ কম থাকায় বগুড়ার মহাস্থানগড় মোকামে বেড়েছে সব রকমের সবজির দাম। এ নিয়ে বিস্তারিত জানাতে সেখানে আছেন রিপোর্টার আব্দুল আউয়াল, সরাসরি যাচ্ছি তার কাছে। ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে কিন্তু বগুড়ার মহাস্থানগড়, যেটি দেশের অন্যতম সবজির মোকাম হিসেবে পরিচিত, সেই মহাস্থানগড়ে কিন্তু কৃষকরা সবজি নিয়ে আসতে শুরু করেছেন ইতিমধ্যে। এবং শীতকালীন যে সবজিগুলো রয়েছে, সিম, ফুলকপি, গট সহ মূলা এবং অন্যান্য যে সবজিগুলো ও সজনে, সেগুলো কিন্তু ইতিমধ্যেই মহাস্থানগড়ের যেই সবজির মোকাম রয়েছে সেখানে কিন্তু উঠতে শুরু করেছে। এবং যেই ফুলকপি, যেটি শীতের অন্যতম আকর্ষণ হিসেবে পরিচিত, সেই সবজি কিন্তু 70 থেকে 75 টাকা কেজিতে আসলে কৃষকদের হাতে এখানে পাইকারিতে বিক্রি হচ্ছে। গড়, যেটি কচুম্ব হিসেবে পরিচিত, সেটি মাত্র 15 টাকা কেজিতে, মূলা 18 থেকে 20 টাকা, এবং সজিনা বা সিম যেগুলো আছে সেগুলো প্রায় 150 টাকার আশেপাশে দরে আসলে পাইকারিতে কেজিতে এখানে বিক্রি হচ্ছে। এছাড়াও আলুর যে দাম, সেই আলুর দাম কিন্তু আসলে বছর জুড়েই দরপতন ছিল। আলু মাত্র 15 থেকে 18 টাকা কেজির মধ্যে পাইকারিতে এখানে বিক্রি হচ্ছে। এছাড়াও পটল বিক্রি হচ্ছে মাত্র 30 থেকে 35 টাকা কেজিতে, এবং করলার দাম কিছুটা চড়া রয়েছে। করলা 75 থেকে 80 টাকা কেজিতে কিন্তু আসলে মহাস্থানগড়ের যে পাইকারি মোকাম সেখানে বিক্রি হচ্ছে। এবং এছাড়াও অন্যান্য যে সবজিগুলো রয়েছে সেগুলোর দামও কিন্তু চড়া রয়েছে, কারণ কৃষকরা দাবি করছেন যে এর আগেও 1 মাস আগেও আসলে বৈরী আবহাওয়ার কারণে কিন্তু তাদের যে ফলনগুলো মাঠ পর্যায়ে সেগুলো ব্যাহত হয়েছে। এতে করে আসলে শীতের যে আগামজাত সবজিগুলো তারা এই সময়ে আসলে মাঠে থেকে এই যে বাজারে নিয়ে আসেন, সেই প্রক্রিয়াটা আসলে ব্যাহত হয়েছে। এর কারণে কিন্তু এখন পর্যন্ত বাজার কিছুটা চড়া রয়েছে। তবে আগামী এই 1 থেকে 1.5 সপ্তাহের মধ্যে শীতকালীন যে সবজিগুলো সেগুলো কিন্তু বাজারে আসতে শুরু করবে, এবং সবজির যে দামগুলো রয়েছে সেই সবজির দামগুলো কিন্তু আসলে সাধারণ ক্রেতাদের নাগালের মধ্যে আসবে, এবং সবজির যে চড়া বাজার চলছে সেখানে কিন্তু আসলে কিছুটা স্বস্তি ফিরবে। তবে কৃষকরা দাবি করছেন যে কৃষক বিপণন বিভাগের আসলে সঠিক তদারকির অভাবে তাদের যে ন্যায্য মূল্য সেখান থেকে তারা বঞ্চিত হচ্ছেন, এবং তারা আসলে এই যে দামগুলো রয়েছে, এই যে ফলন প্রক্রিয়ায় তাদের যে উৎপাদন খরচগুলো সেগুলো কিন্তু অতিরিক্ত হতে তাদেরকে আসলে দাম পোহাতে হচ্ছে। এছাড়াও কৃষকরা বলছেন যে এই যে দাম রয়েছে সেই দাম কিন্তু আসলে কৃষকদের হাত থেকে এই যে মহাস্থানগড় সবজির মোকাম এর পাশাপাশি কিন্তু কয়েক হাত বদল হয়ে আসলে খুচরা পর্যায়ে বিক্রি হয়। এতে করে সিন্ডিকেটে হাত বদলের পরে কিন্তু সাধারণ যারা করেছেন তাদেরকে কিন্তু আরো অনেক বেশি পোহাতে হয়। এবং এই যে মহাস্থানগড় সবজির বাজার, এখান থেকে কিন্তু এখন প্রতিদিন প্রায় 30 থেকে 35টি ট্রাকে করে আসলে শীতকালীন সবজিগুলো দেশের বিভিন্ন প্রান্তে চলে যাচ্ছে, এবং এই পরিমাণ কিন্তু আসলে শীত যত বাড়বে তত বাড়বে। প্রায় 60 থেকে 70টি ট্রাকে করে এই যে শীতকালীন সবজিগুলো সেগুলো কিন্তু দেশের বিভিন্ন প্রান্তে চলে যাবে। তো বগুড়া থেকে এই ছিল মহাস্থানগড়ের সবজির বাজার নিয়ে আমার কাছে সর্বশেষ। সরাসরি ছিলাম বগুড়ার মহাস্থানগড়ে। গাজীপুরের শ্রীপুরে শিশুকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষককে আটক করে গণধোলাই দিয়েছে স্থানীয় জনতা। পরে শুক্রবার সন্ধ্যায় মাওনা চৌরাস্তার পুলিশ বক্সে আটকে রেখে বিক্ষোভ করে তারা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে হিমশিম খায়। পরে অতিরিক্ত পুলিশ গিয়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে শিক্ষককে উদ্ধার করে থানায় নিয়ে যায়। আটক মাদ্রাসা শিক্ষক মহসিন নেত্রকোনার আটপাড়া উপজেলার বাসিন্দা এবং মাওনা চৌরাস্তার দারুন হিকমা হাফিজিয়া মাদ্রাসার শিক্ষক হিসেবে কর্মরত। গাজীপুরে ব্যাংক কর্মকর্তা পরিচয়ে ফ্ল্যাটে ঢুকে ডাকাতি করেছে একটি চক্র। প্রতিবেশীরা জানায়, কোনাবাড়িতে আলতাফুর রহমান জুমার নামাজ পড়তে গেলে ব্যাংক কর্মকর্তা পরিচয়ে তার বাসায় ঢোকে 3 জন। এক পর্যায়ে ঘরের দরজা বন্ধ করে তার স্ত্রী ও মেয়েকে বেঁধে ফেলে এবং অস্ত্র ঠেকিয়ে স্বর্ণালংকার ও নগদ টাকা লুট করে নেয় তারা। ফরিদপুরে সনাতন ধর্মীয় অনুষ্ঠান নামযজ্ঞে যোগ দিতে যাওয়ার পথে ট্রাক চাপায় 2 ব্যক্তির মৃত্যু হয়েছে। শুক্রবার রাত 11:15টার দিকে বোয়ালমারী উপজেলার সাতৈর ইউনিয়নের মজুরদিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, ব্যাটারি চালিত ভ্যানে করে পাশের গ্রামের নামযজ্ঞে যাচ্ছিলেন তারা। এ সময় ফরিদপুরগামী একটি ট্রাক ভ্যানটিকে চাপা দিলে ঘটনাস্থলেই 2 জন নিহত হন। গুরুতর আহত 2 জনকে হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনা কবলিত ট্রাকটি জব্দ করা হলেও চালক পালিয়ে গেছে।
বরগুনায় দুর্ঘটনা এড়াতে মহাসড়কের পাশের ঝোপঝাড় অপসারণ শুরু করেছেন এলাকাবাসী। শুক্রবার ঢাকা কুয়াকাটা মহাসড়কের বরগুনা রামতলির ২৪ কিলোমিটার অংশে এই কার্যক্রম শুরু হয়। সংশ্লিষ্টরা জানান, পদ্মা সেতু উদ্বোধনের পর এই সড়কে যানবাহনের সংখ্যা বাড়লেও প্রশস্ততা বাড়েনি। অন্যদিকে সড়কের দুপাশে ঝোপঝাড়ের কারণে ভালো দেখতে পান না চালকরা। এ কারণে প্রতিনিয়ত এ সড়কে দুর্ঘটনা ঘটছে। এ অবস্থায় দুর্ঘটনা প্রতিরোধে ঝোপঝাড় অপসারণ কার্যক্রম শুরু করেন এলাকাবাসী। অংশ নেন বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মীরা। দেখছেন ভোরের সময়, সঙ্গেই থাকুন। দেখছেন ভোরের সময়। অ্যালটেক অ্যালুমিনিয়াম, গড়ে উঠছে আগামী শহর। দেশের বাইরের খবর। যুদ্ধবিরতি বজায় রেখে গাজার প্রশাসন একদল স্বাধীন টেকনোক্রেটের হাতে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে ফিলিস্তিনের রাজনৈতিক দলগুলো। মিশরের রাজধানী কায়রোয় বৈঠক শেষে এই ঘোষণা দেওয়া হয়। এদিকে গাজার ভবিষ্যৎ প্রশাসনে হামাসের কোনো ভূমিকা থাকবে না বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। শান্তি পরিকল্পনার অংশ হিসেবে প্রেসিডেন্ট ট্রাম্পের আন্তর্জাতিক নিরাপত্তা বাহিনী গঠনের উদ্যোগ চলছে বলেও জানান তিনি। এ অবস্থায় ইসরায়েলি হামলায় গাজার দেইর আল বালা এলাকায় 2 জন নিহত হয়েছেন। পশ্চিম তীরে ইসরায়েলি টহল বাড়ায় উদ্বেগ বাড়ছে যেন অঞ্চলটি পরবর্তী গাজায় পরিণত না হয়। মিশরের রাজধানী কায়রোতে বৈঠক শেষে যৌথ বিবৃতিতে ফিলিস্তিনের রাজনৈতিক দলগুলো জানিয়েছে তারা গাজায় যুদ্ধবিরতি কার্যকর রাখবে এবং প্রশাসন হস্তান্তর করবে একদল স্বাধীন টেকনোক্র্যাটের হাতে। তাদের মতে এই পদক্ষেপ যুদ্ধ পরবর্তী পুনর্গঠন ও জাতীয় ঐক্যের পথে একটি বাস্তবসম্মত অগ্রগতি। তবে এখনও অবরুদ্ধ রয়েছে গাজা উপত্যকা। ইসরায়েলের কঠোর নিয়ন্ত্রণে আটকে আছে ত্রাণ, জ্বালানি ও ওষুধ সরবরাহ। জাতিসংঘ ও আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো বলছে গাজায় মানবিক সংকট অপরিবর্তিত। ত্রাণ প্রবাহ ব্যাহত হওয়ায় অনাহারে দিন কাটাচ্ছেন হাজারো মানুষ। মারাত্মকভাবে কমে এসেছে চিকিৎসা ও আশ্রয় সুবিধা। শীত আসার সঙ্গে সঙ্গে ভয়াবহ রূপ নিতে পারে বিপর্যয়। এই অবস্থায় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ঘোষণা দিয়েছেন গাজায় ত্রাণ বিতরণে জাতিসংঘের শরণার্থী সংস্থা UNRWA কোনো ভূমিকা রাখবে না। এর প্রতিক্রিয়ায় সংস্থাটি জানায় গাজাবাসীর সহায়তায় তাদের বিকল্প আর কোনো প্রতিষ্ঠান হতে পারে না। গাজার ভবিষ্যৎ প্রশাসনে হামাসকে সম্পূর্ণভাবে বাদ রাখতে হবে বলেও মন্তব্য করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। বলেন, আন্তর্জাতিক নিরাপত্তা বাহিনী গঠন করে অঞ্চলটির স্থিতিশীলতা নিশ্চিত করতে চায় ওয়াশিংটন, যা প্রেসিডেন্ট ট্রাম্পের শান্তি পরিকল্পনার অংশ। অনেক দেশে এই বাহিনীতে অংশ নিতে আগ্রহী, তবে চূড়ান্ত সিদ্ধান্ত নির্ভর করবে ইসরায়েলের সম্মতির উপর। এরই মধ্যে গাজার মধ্যাঞ্চলে দেইর আল বালাহ এলাকায় ইসরায়েলি হামলায় হতাহতের ঘটনা ঘটেছে। যুদ্ধবিরতি কার্যকর থাকলেও বিচ্ছিন্ন হামলা চালাতে থাকায় নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছেন সাধারণ মানুষ। অন্যদিকে পশ্চিম তীরেও পরিস্থিতি উদ্বেগজনক। শহীদদের রাজধানী নামে পরিচিত জেনিন এখন ইসরায়েলি সেনাদের টহলে নিস্তব্ধ। সংঘাতের বদলে টিকে থাকার নিশ্চয়তা খুঁজছে মানুষ। অঞ্চলটি যেন পরবর্তী গাজায় পরিণত না হয়। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। ক্যারিবিয়ান সাগরে সন্দেহভাজন মাদকবাহী নৌযানে যুক্তরাষ্ট্রের নতুন হামলায় 6 জন নিহত হয়েছেন। এক্সে হামলার ভিডিও প্রকাশ করে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী জানান, নিহতরা ভেনেজুয়েলা ভিত্তিক অপরাধী সংগঠন ফ্রেম দ্য আরাগুয়ার সদস্য। সেপ্টেম্বরের শুরু থেকে এটি ট্রাম্প প্রশাসনের মাদক বিরোধী 10ম হামলা। তবে হামলার বৈধতা নিয়ে মার্কিন কংগ্রেসে চলছে তীব্র বিতর্ক। স্থানীয় সময় শুক্রবার মার্কিন সমরমন্ত্রী পিট হেগসেথ ঘোষণা দেন ক্যারিবিয়ান সাগরে মাদক চোরাচালান সংশ্লিষ্ট একটি নৌযানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। তিনি জানান, নৌযানটিতে 6 জন পুরুষ নার্কো টেররিস্ট বা মাদক সন্ত্রাসী ছিল, যারা ঘটনাস্থলেই নিহত হয়েছেন। হেগসেথ সামাজিক মাধ্যম এক্সে একটি ভিডিও প্রকাশ করেন, যেখানে দেখা যায় একটি নৌকা টার্গেটে আসার পরই বিস্ফোরণে ছিন্ন ভিন্ন হয়ে যায়। এই নিয়ে সেপ্টেম্বরে শুরু হওয়া মাদক বিরোধী অভিযানে যুক্তরাষ্ট্র মোট 10টি এমন হামলা চালিয়েছে। এর বেশিরভাগ হামলায় দক্ষিণ আমেরিকা ও ক্যারিবিয়ান উপকূলে পরিচালিত হয়। তবে গত 21 ও 22 অক্টোবর প্রশান্ত মহাসাগরেও 2টি হামলা হয়। এ পর্যন্ত এসব অভিযানে অন্তত 43 জন নিহত হয়েছেন বলে জানিয়েছে মার্কিন সমর দফতর। তবে হামলাগুলোর বৈধতা নিয়ে ওয়াশিংটনের প্রশ্ন উঠেছে। ডেমোক্রেট ও রিপাবলিকান দুই দলের অনেকেই অভিযোগ তুলেছেন, প্রেসিডেন্ট ট্রাম্পের এই অভিযানগুলো কংগ্রেসের অনুমোদন ছাড়াই চালানো হচ্ছে। রিপাবলিকান সিনেটর র্যান্ড পল বলেছেন, এমন হামলা অনুমোদনের জন্য আইন প্রণেতাদের সম্মতি থাকা জরুরি।
ট্রাম্পের দাবি তিনি আইনি ক্ষমতা অনুযায়ী এই হামলার নির্দেশ দিয়েছেন এবং ভেনেজুয়েলা ভিত্তিক অপরাধী সংগঠন ট্রেন দে আরাগুয়াকে আনুষ্ঠানিকভাবে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা দিয়েছেন। একই সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন, যদি মাদক পাঠানো বন্ধ হয় তাহলে নৌযানে হামলা করার প্রয়োজনও হবে না। তবে বিশ্লেষকদের মতে এসব হামলা মাদক বিরোধী অভিযানের বাইরেও ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর উপর সামরিক চাপ বাড়ানোর অংশ হতে পারে। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রোর ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা ঘোষণার পর বোগোতায় নেমেছে সমর্থকদের ঢল। ট্রাম্প প্রশাসনের সিদ্ধান্তের প্রতিবাদ জানাতে এবং প্রেসিডেন্টের প্রতি সংহতি প্রকাশ করতে বলিভার স্কয়ারে জড়ো হন হাজারো মানুষ। ওয়াশিংটনের এই পদক্ষেপে দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কে নতুন করে সংকট তৈরি হয়েছে। স্থানীয় সময় শুক্রবার কলম্বিয়ার রাজধানী বোগোতার ঐতিহাসিক বলিভার স্কয়ারে ব্যানার হাতে সমবেত হন হাজারো মানুষ। যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার ঘোষণার পর প্রেসিডেন্ট পেত্রোর সমর্থনে স্লোগান দেন তারা। এ সময় চারপাশে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেয় পুলিশ। একদিন আগেই প্রেসিডেন্ট পেত্রোর বিরুদ্ধে নিষেধাজ্ঞা ঘোষণা করে যুক্তরাষ্ট্র, যেখানে তাকে রাশিয়া, ভেনেজুয়েলা ও উত্তর কোরিয়ার নেতাদের সঙ্গে একই তালিকায় রাখা হয়। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিযোগ, কলম্বিয়া কোকেন পাচার নিয়ন্ত্রণে ব্যর্থ এবং পেত্রো নিজেই অবৈধ মাদক নেতা। নিষেধাজ্ঞার জবাবে পেত্রো সামাজিক মাধ্যমে লেখেন, দশক জুড়ে মাদক বিরোধী যুদ্ধের পর যুক্তরাষ্ট্রের বক্তব্য পুরোপুরি পরিহাস। বলেন তিনি পিছিয়ে যাবেন না এবং কখনো মাথা নত করবেন না। তার মতে যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপ কেবল রাজনৈতিক প্রতিহিংসা নয়, বরং কলম্বিয়ার স্বাধীন নীতির উপর চাপ সৃষ্টির শামিল। বিক্ষোভকারীরা বলেন, ভেনেজুয়েলার পর এখন কলম্বিয়ার পেছনে লেগেছে যুক্তরাষ্ট্র। ট্রাম্পকে অযৌক্তিক স্বৈরশাসক বলেও অভিহিত করেন কেউ কেউ। বিশ্লেষকদের মতে এই নিষেধাজ্ঞা শুধু ব্যক্তিগত নয়, বরং লাতিন আমেরিকায় ওয়াশিংটনের প্রভাব বাড়ানোর কৌশলের অংশ। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। লন্ডনে কোয়ালিশন অব দ্য উইলিং শীর্ষক বৈঠকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির পাশে থাকার ঘোষণা দিয়েছেন পশ্চিমা নেতারা। ডেনমার্ক জানিয়েছে, রাশিয়ার জব্দ করা সম্পদ থেকে ইউক্রেনের জন্য পুনর্গঠন ঋণের সিদ্ধান্ত বড়দিনের আগেই হবে। কিয়েভকে মিরাজ যুদ্ধ বিমান ও অ্যাস্ট্রার প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে ফ্রান্স। ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা জোরদারের উদ্যোগ নেওয়ার কথা জানান ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। অন্যদিকে ক্রেমলিন বলছে, জব্দ করা রুশ সম্পদ বাজেয়াপ্ত করা হলে কঠোর প্রতিক্রিয়া জানানো হবে। রাশিয়া ইউক্রেন যুদ্ধের চলমান সংকট ঘিরে স্থানীয় সময় শুক্রবার লন্ডনের ওয়েস্টমিনিস্টারে অনুষ্ঠিত হয় কোয়ালিশন অব দ্য উইলিং শীর্ষক বৈঠক। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার আয়োজিত এই সম্মেলনে সরাসরি যোগ দেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি, নেটো মহাসচিব মার্ক রুট এবং নেদারল্যান্ডস ও ডেনমার্কের প্রধানমন্ত্রী। এছাড়া ভিডিও কনফারেন্সে যুক্ত হন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো ও জাপানের নতুন প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি। বৈঠকের আগে উইন্ডসর ক্যাসেলে রাজা চার্লস তৃতীয়র সঙ্গে সাক্ষাৎ করেন জেলেনস্কি। এ সময় ইউক্রেনের প্রতি ব্রিটেনের সমর্থন পুনর্ব্যক্ত করেন রাজা। এরপর 10 নম্বর ডাউনিং স্ট্রিটে স্টারমারের সঙ্গে একান্ত বৈঠকে জেলেনস্কি রাশিয়ার উপর আরও চাপ বাড়ানোর কৌশল নিয়ে আলোচনা করেন। ওয়েস্টমিনিস্টারের সম্মিলিত বৈঠকে পশ্চিমা নেতাদের কাছে ইউক্রেনের দূরপাল্লার হামলা সক্ষমতা বাড়াতে সহায়তা চান জেলেনস্কি, যাতে রাশিয়ার ভেতরে কৌশলগত হামলা জোরদার করা যায়। তিনি যুক্তরাষ্ট্রের রুশ তেল নিষেধাজ্ঞাকে বড় পদক্ষেপ বলে ধন্যবাদ জানান এবং বলেন, এই চাপই কিয়েভের পক্ষে যুদ্ধ জয়ের পথ খুলে দেবে। নেটো প্রধান মার্ক রুট বলেন, যুক্তরাষ্ট্র ও ইউরোপের নতুন নিষেধাজ্ঞা পুতিনের উপর চাপ বহুগুণ বাড়াবে। ইউক্রেনের শীতকালীন জ্বালানি সহায়তা বাড়ানোর ঘোষণা দিয়েছে নেদারল্যান্ডস। ডেনমার্ক জানিয়েছে, রাশিয়ার ফ্রিজ করা সম্পদ থেকে ইউক্রেনের জন্য পুনর্গঠন ঋণের সিদ্ধান্ত বড়দিনের আগেই হবে। মিরাজ যুদ্ধ বিমান ও অ্যাস্ট্রা প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র পাঠানোর প্রতিশ্রুতি দিয়েছে ফ্রান্স। জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির জন্য এটি ছিল তার প্রথম আন্তর্জাতিক অংশগ্রহণ। যৌথ সংবাদ সম্মেলনে কিয়ার স্টারমার বলেন, ভ্লাদিমির পুতিন শান্তির ব্যাপারে কখনোই আন্তরিক ছিলেন না। তিনি জেলেনস্কিকে আশ্বস্ত করে বলেন, ইউক্রেনের নিরাপত্তা মানেই তাদের নিরাপত্তা এবং ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা আরো জোরদার করবে ইউরোপ। অন্যদিকে মস্কো থেকে এসেছে কঠোর সতর্কবার্তা। ফ্রিজ করা রুশ সম্পদ বাজেয়াপ্ত করা হলে কঠোর প্রতিক্রিয়া জানানো হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ক্রেমলিন। প্রেসিডেন্ট পুতিন বলেন, পশ্চিমা নিষেধাজ্ঞা একটি অবন্ধুসুলভ পদক্ষেপ, তবে তার রুশ অর্থনীতিকে উল্লেখযোগ্যভাবে প্রভাবিত করতে পারবে না। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। রাশিয়ার সঙ্গে সামরিক সম্পর্ক আরও জোরদারের ঘোষণা দিয়েছেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। রাশিয়া ইউক্রেন যুদ্ধে নিহত উত্তর কোরীয় সেনাদের স্মরণে পিয়ংইয়ংয়ে নির্মাণ হচ্ছে স্মৃতিস্মারক। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হয়ে এই ঘোষণা দেন কিম।
রাশিয়ার সঙ্গে উত্তর কোরিয়ার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বহুদিনের। দীর্ঘ সময় ধরে চলা মস্কো কিয়েভ সংঘাতে সেই পুরনো বন্ধুত্বের পরিচয় দিতে যুদ্ধে নিজ দেশের সেনা পাঠিয়েছিলেন কিম জং উন। রাশিয়ার কুর্স্ক অঞ্চলে ইউক্রেনীয় বাহিনীর হামলায় প্রাণও হারিয়েছেন তাদের অনেকে। এবার সেই নিহত উত্তর কোরীয় সেনাদের স্মরণে পিয়ংইয়ংয়ে নির্মিত হচ্ছে স্মৃতিস্মারক। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন এবং রুশ রাষ্ট্রদূত ও কূটনৈতিকরা। এ সময় রাশিয়ার সঙ্গে সামরিক সম্পর্ক আরও জোরদারের ঘোষণা দেন কিম। বক্তব্যে কিম আরও বলেন, পিয়ংইয়ং সবসময় মস্কোর পাশে থাকবে, এমনকি উদ্বোধন করা স্মারকটিকে সত্যিকারের দেশপ্রেমিকের পবিত্র স্থান বলে আখ্যা দেন তিনি। স্মারক ভবনে যুদ্ধের সময়ের ছবি, ভাস্কর্য ও শিল্পকর্ম থাকবে, যা রাশিয়ার যুদ্ধে উত্তর কোরীয় সেনাদের ভূমিকা তুলে ধরবে। দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থার তথ্যমতে রাশিয়ার কুর্স্ক সীমান্তে যুদ্ধে ইউক্রেনের 2000-এর বেশি সেনা নিহত হয়েছেন। একই সঙ্গে অস্ত্র, গোলাবারুদও সরবরাহ করেছে কিম প্রশাসন। এর বদলে উত্তর কোরিয়া পেয়েছে অর্থনৈতিক, সামরিক ও প্রযুক্তিগত সহায়তা। নাদিম মারজান, সময় সংবাদ। এবার পাকিস্তানের দিকে বয়ে যাওয়া নদীর পানি আটকানোর উদ্যোগ নিচ্ছে আফগানিস্তান। এরই মধ্যে কুনার নদীতে দ্রুত বাঁধ নির্মাণের নির্দেশ দিয়েছেন তালেবান সরকারের সর্বোচ্চ নেতা হিবাতুল্লাহ আখুন্দজাদা। আফগানিস্তানের সঙ্গে সংক্রান্ত আনুষ্ঠানিক চুক্তি না থাকায় আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে এ বিষয়ে নালিশ জানাতে পারবে না পাকিস্তান। এর আগে কাশ্মীরের পেহেলগামে হামলার জেরে পাকিস্তানের সঙ্গে হওয়া সিন্ধু পানি চুক্তি স্থগিত করে ভারত। সাম্প্রতিক সীমান্ত সংঘাত নিয়ে এখনও উত্তপ্ত পাকিস্তান আফগানিস্তান সম্পর্ক। এই সুযোগ কাজে লাগিয়ে তালেবান সরকারের সঙ্গে সখ্য গড়ার চেষ্টা করছে ভারত। এমন পরিস্থিতিতে এবার ইসলামাবাদের সঙ্গে পানি নিয়ে বিরোধে জড়িয়ে গেল কাবুল। ভারতীয় গণমাধ্যমের খবর, কুনার নদীর উপর বাঁধ নির্মাণের ঘোষণা দিয়েছে তালেবান সরকার। আফগানিস্তানের মসনদে বসার পর থেকেই পানি ব্যবস্থাপনা নিয়ে নিজেদের নিয়ন্ত্রণ জোরদার করছে তালেবান সরকার। এরই ধারাবাহিকতায় দলটির সর্বোচ্চ নেতা হিবাতুল্লাহ আখুন্দজাদা দেশটির কুনার নদীতে দ্রুত বাঁধ নির্মাণের নির্দেশ দিয়েছেন। আফগানিস্তানের পানি সম্পদ মন্ত্রী জানান, নিজেদের নদীর পানি নিজেরাই ব্যবহার করার অধিকার আফগানদের আছে। কুনার নদীর উৎপত্তি পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে। সেখান থেকে প্রবাহিত হয়ে আফগানিস্তান পেরিয়ে ফের পাকিস্তানের সিন্ধু নদীতে গিয়ে মিশেছে। এই নদীর পানিতেই নির্ভর করে পাকিস্তানের ওই অঞ্চলের কৃষিখাত, এমনকি বিদ্যুৎ উৎপাদনও। দুই দেশের মধ্যে পানি বন্টন নিয়ে কোনো আনুষ্ঠানিক চুক্তিও নেই, যে কারণে তালেবানের এই পদক্ষেপ ঠেকানোর মতো কোনো আন্তর্জাতিক ব্যবস্থা নেই ইসলামাবাদের হাতে। সম্প্রতি ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক করেন আফগান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি। আলোচনা হয় পানি ও জ্বালানি সহযোগিতা বৃদ্ধি এবং হেরাত ও শাহতুত বাঁধ প্রকল্পের অগ্রগতি নিয়ে। বিশ্লেষকরা বলছেন, এতে স্পষ্ট বোঝা যায় কাবুল ধীরে ধীরে নয়াদিল্লির সঙ্গে সম্পর্ক জোরদার করছে আর পাকিস্তানের প্রতি তাদের অবস্থান আরও কঠোর হচ্ছে। নাদিম মারজান, সময় সংবাদ। ভোরের সময় আরো থাকছে। 3-4 দিনের মধ্যে নতুন টেস্ট অধিনায়কের নাম ঘোষণা করবে বিসিবি। এলিট ফরম্যাটে মুশফিকের 100তম ম্যাচ ঘিরে থাকবে বিশেষ আয়োজন, বাড়ছে নির্বাচক প্যানেলের পরিধি। উড়োজাহাজ উৎপাদন শিল্পে বড় ধরনের ছন্দপতন দেখা দিয়েছে। উৎপাদকরা ব্যর্থ হচ্ছেন চাহিদার বিপরীতে পর্যাপ্ত যোগান দিতে। ফলে অপেক্ষাকৃত নতুন উড়োজাহাজের ইঞ্জিন সহ যন্ত্রাংশ খুলে অন্যটি মেরামত করতে হচ্ছে। এতে প্রতিদিনই আকাশে কমছে উড়োজাহাজের সংখ্যা। এর জেরে বৈশ্বিক উড়োজাহাজ বাজারে অস্থিরতা এবং টিকিটের দাম লাগাম ছড়ার আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। দীর্ঘদিন পরিত্যক্ত অবস্থায় ছিল স্পেনের পূর্বাঞ্চলের ক্যাস্তোরিন বিমানবন্দর। এবার সেটিকে পরিণত করা হয়েছে উড়োজাহাজের সমাধিস্থলে। হ্যাজমার্ট স্যুট পরা কর্মীরা প্রায় নতুন এক এয়ারবাসের বিভিন্ন অংশ খুলে ফেলছেন। উড়োজাহাজগুলোর ইঞ্জিন সহ ব্যবহার উপযোগী যন্ত্রাংশ রেখে বাকি অংশ ফেলে রাখা হচ্ছে পরিত্যক্ত স্থানে। এ তালিকায় রয়েছে মাত্র 5 থেকে 6 বছর ব্যবহার হওয়া উড়োজাহাজও। এসবের মূলে রয়েছে বিশ্বব্যাপী বিমানের চাহিদার বিপরীতে নতুন প্রজন্মের জ্বালানি সাশ্রয়ী ইঞ্জিনের ঘাটতি। ফলে যেসব বিমান 20 বছরের বেশি সময় চলার কথা, সেগুলো প্রয়োজনীয় যন্ত্রাংশের অভাবে 5 থেকে 6 বছরেই চলাচলের উপযোগিতা হারাচ্ছে। এতে করে লাগামহীনভাবে বাড়ছে উড়োজাহাজের ইঞ্জিন ও অন্যান্য যন্ত্রাংশের দাম। এমনকি কিছু ক্ষেত্রে ইঞ্জিনের দামই হয়ে উঠছে গোটা উড়োজাহাজের চেয়ে বেশি। কোভিড পরবর্তী সময়ে বিমানের উৎপাদন ও যন্ত্রাংশ সরবরাহে দেখা দিয়েছে মারাত্মক ঘাটতি। ফলে কোম্পানিগুলো
এয়ারলাইনগুলো তুলনামূলক নতুন উড়োজাহাজ খুলে ইঞ্জিন ও যন্ত্রাংশ বাজারে বিক্রি করে দিতে বাধ্য হচ্ছে। যুক্তরাষ্ট্রভিত্তিক ইঞ্জিন নির্মাতা প্রাটো অ্যান্ড হুইটলির উৎপাদন ও রক্ষণাবেক্ষণ বিলম্বই এই সংকটের মূল কারণ। এর ফলে মাত্র 6 বছরের পুরনো বিমানও ভাঙা পড়ছে। ইঞ্জিন খুলে তা রক্ষণাবেক্ষণের পর অন্য বিমানে বসানো হয় অথবা যন্ত্রাংশ হিসেবে বিক্রি করা হয়। কিছু ক্ষেত্রে ইঞ্জিনের দাম গোটা উড়োজাহাজের দামের চেয়ে বেশি। এয়ারলাইনগুলো একটি উড়োজাহাজকে বাঁচিয়ে রাখতে অন্য একটিকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। চাহিদা ও উৎপাদনের ঘাটতি কাটানো সম্ভব না হলে আগামী কয়েক বছরে আকাশপথে টিকিটের দাম বাড়তে পারে এবং বৈশ্বিক উড়োজাহাজ বাজারে বড় ধরনের অস্থিরতা তৈরি হতে পারে। তোফাজ্জল হোসাইন, সময় সংবাদ। জাতিসংঘের ৮০তম বার্ষিকী উপলক্ষে বিশ্ব সংস্থাটির সদর দফতরে দিনটি উদযাপন করেছে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে বাংলাদেশি মালিকানাধীন স্কুল ইলহাম একাডেমি। শুক্রবার এসডিজি একাডেমি, ইলহাম একাডেমি ও সেভ দ্য পিপলের সম্মিলিত উদ্যোগে স্কুলের কোমলমতি শিক্ষার্থীরা জাতিসংঘ পরিদর্শন করে। এ সময় ছাত্রছাত্রীদের হাতে সার্টিফিকেট তুলে দেন জাতিসংঘ কর্মকর্তারা। নিউ ইয়র্ক থেকে হাসানুজ্জামান সাকির রিপোর্ট। জাতিসংঘ সদর দপ্তর পরিদর্শনে ইলহাম একাডেমির শিক্ষার্থীরা। বাংলাদেশি মালিকানাধীন নিউ ইয়র্কের এই স্কুলটি ইসলামী আদর্শ ও অনুশাসনে পরিচালিত হয়ে আসছে। স্থানীয় সময় মঙ্গলবার জাতিসংঘের ৮০তম বার্ষিকীর দিনে স্কুলটির প্রথম শ্রেণী থেকে সপ্তম শ্রেণীর অর্ধশতাধিক ছাত্রছাত্রী জাতিসংঘের সদর দপ্তরে আসে। তাদের সাথে ছিলেন স্কুল পরিচালনা বোর্ডের সদস্য ও শিক্ষক শিক্ষিকারা। Alhamdulillah, খুব ভালো লাগছে. It was a great honor to be here and visit the United Nations with my students, and they learned a lot. They asked a lot of questions. It was really nice to see the building and learn a lot about you guys and your mission. UN Bookstore, we are so excited to welcome the Elhan Academy today for a visit in celebration of the 80th anniversary of the signing of the Charter and the celebration of the United Nations for 80 years. জাতিসংঘ কর্মকর্তারা সংস্থাটির সদর দপ্তরের বিভিন্ন অংশ ঘুরে দেখান এবং মহাকাশে পাঠানো প্রথম স্যাটেলাইট ও অতীতে ব্যবহৃত বিভিন্ন প্রযুক্তিগত সরঞ্জামাদি শিক্ষার্থীদের সামনে তুলে ধরেন। এ সময় সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল এসডিজি নিয়ে শিক্ষার্থীদের লেখা সম্বলিত বই দ্য ওয়ার্ল্ড উই ড্রিম অফ এর মোড়ক উন্মোচন করা হয়। অনুষ্ঠানে ছাত্রছাত্রীদের হাতে সার্টিফিকেট তুলে দেন এসডিজি একাডেমি ও সেভ দ্য পিপলের কর্মকর্তারা। খুবই অসাধারণ অভিজ্ঞতা। আমাদের বাংলাদেশে ওনার একজন স্কুল, সেখানে আমাদের এতগুলো বাচ্চাদেরকে নিয়ে আসছে আমাদের ইমাম সাহেব, এবং মানে ইট ফিলস প্রিভিলেজ। জাতিসংঘের ৮০ বছর পূর্তি উপলক্ষে জাতিসংঘ ভিজিট করছে এবং এই ভিজিটের মধ্য দিয়ে আমাদের ইয়াং স্টুডেন্টরা তারা একজন গ্লোবাল অ্যাম্বাসেডর হিসেবে 17 এসডিজি গোল নিয়ে তাদের মিশন, ভিশন এবং তাদের প্রজেক্টগুলোকে তারা এখানে তুলে ধরেছে। এর আগে ইলহাম একাডেমির শিক্ষার্থীরা তুরস্কের জাতিসংঘ মিশন ও নিউ ইয়র্ক কনসুলেট ভবন পরিদর্শন করেন। টার্কিশ হাউসে তাদের স্বাগত জানান তুরস্কের রাষ্ট্রদূত মুহিদ্দিন আহমেদ ইয়াজাল। এ সময় তুরস্ক সম্পর্কে শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন রাষ্ট্রদূত। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ১৯৪৫ সালের ২৪ অক্টোবর যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সান ফ্রান্সিসকোতে প্রথম জাতিসংঘ প্রতিষ্ঠা হয়। এরপর নিউ ইয়র্কে ১৯৫২ সালে স্থাপিত হয় সংস্থাটির সদর দফতর। জাতিসংঘের ৮০তম বার্ষিকী। আজ থেকে ৮০ বছর আগে বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় জাতিসংঘ প্রতিষ্ঠা হয়েছিল, আর এ দিনটি ঘটা করে উদযাপন করেছে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের বাংলাদেশি মালিকানাধীন একটি স্কুলের কোমলমতি ছাত্রছাত্রীরা। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, জাতিসংঘ সদর দপ্তর, নিউ ইয়র্ক। দেখছেন ভোরের সময়, সঙ্গেই থাকুন। খেলার খবর। ২ থেকে ৪ দিনের মধ্যেই নতুন টেস্ট অধিনায়ক পেতে যাচ্ছে টাইগাররা। আয়ারল্যান্ড সিরিজ বিশেষ হবে মুশফিকুর রহিমের কারণেও। অভিজ্ঞ ক্রিকেটারের ১০০তম টেস্ট স্মরণীয় করতে নানান পদক্ষেপ নিতে যাচ্ছে এবিসিবি, এমনটাই জানিয়েছেন ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম। এদিকে গাজী আশরাফ লিপুর ওপর চাপ কমাতে খুব শীঘ্রই বর্ধিত করা হবে নির্বাচক প্যানেল। নির্বাচক পদ ছেড়ে আব্দুর রাজ্জাক এখন বিসিবি পরিচালক। দেশের ক্রিকেটে তার নতুনভাবে অবদান রাখার ইচ্ছায় শূন্যতা জাতীয় দলের সিলেকশনে। সেখানে নতুন করে নিয়োগ দেয়া হয়নি কাউকে। দেশের ক্রিকেটের প্রেক্ষাপটে উপযুক্ত নির্বাচনটা যে কঠিন তা মেনে নিলেন খোদ
ক্রিকেট অপারেশন চেয়ারম্যান নিজেই। তবুও গাজী আশরাফ লিপুর ওপর চাপ কমাতে দ্রুতই একটা প্যানেল তৈরি করবে বিসিবি। সিলেক্টরদের কাজ কিন্তু শুধু জাতীয় দল না, তারা লিস্টে দেখবে, ফার্স্ট ক্লাস দেখবে, আপকামিং প্লেয়ার যারা যেখানেই খেলছে তাদেরকে দেখবে। সে কারণে আমার মনে হয় যে প্যানেলটা বড় হওয়া দরকার এবং এফেক্টিভ হওয়া দরকার। দেশের প্রথম ক্রিকেটার হিসেবে ১০০তম টেস্ট খেলার অপেক্ষায় মুশফিকুর রহিম। আয়ারল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে এমন মাইল ফলক স্পর্শ করবেন সাবেক টাইগার অধিনায়ক। তা নিয়ে বড় পরিকল্পনা ক্রিকেট বোর্ডের। সেই সাথে নতুন টেস্ট অধিনায়কের নামটাও চূড়ান্ত হচ্ছে কয়েকদিনে। আশা করছি যে খুবই দ্রুত ২-৪ দিনের মধ্যেই হয়তো একটা সিদ্ধান্ত আমরা জানাবো। ১০০টা টেস্ট ম্যাচ খেলা একটা বিরাট অর্জন যে কোনো খেলার জন্য। আর আমাদের দেশে এটাই প্রথম হবে এবং এটাকে সেলিব্রেট করা হচ্ছে। এটা শুধু ক্রিকেট বোর্ডই সেলিব্রেট করবে তা না, আমি তো মনে করি যে এটা যারা ক্রিকেট অনুসরণ করে তারা প্রত্যেকেই সেলিব্রেট করবে। কারণ আমি এই প্রশ্নের মুখোমুখি প্রায় হচ্ছি, তার মানে এটা সবাই জানে যে ওর ১৭তম টেস্টের সময় চলে এসছে। এদিকে ডিসেম্বরে শ্রীলঙ্কায় ত্রিদেশীয় সিরিজ খেলার প্রস্তাব পেয়েছে বিসিবি। আয়ারল্যান্ড সিরিজ শেষে আর বিপিএল এর আগে থাকা ফাঁকা সময়ে এই টুর্নামেন্ট খেলার সিদ্ধান্ত নিয়ে এখনো ভাবছে ক্রিকেট বোর্ড। উইন্ডিজের বিপক্ষে তার আগে পাইপলাইন বাজিয়ে দেখার ইঙ্গিত দিলেন ক্রিক অপস চেয়ারম্যান। আয়ারল্যান্ড সিরিজের ইমিডিয়েট পরে এবং বিপিএল এর কিছু আগে শেষ হবে, ২-৪ দিন আগে শেষ হবে। তো সেই জন্য ওই টাইম ফ্রেমটা নিয়ে হয়তো আমরা আলাপ আলোচনা করব, কিন্তু খুবই ইনিশিয়াল অবস্থায় আছে। ওই নিয়ে এখনো কোনো কংক্রিট কোনো ডিসকাশন হয়নি। পূর্ণকালীন মেয়াদে মনোবিদ নিয়োগের সিদ্ধান্ত ঝুলে আছে বোর্ডের দেয়া শর্তের ওপরে। আপাতত একজন পছন্দের থাকলেও তিনি পুরো সময় দিতে রাজি নন। তার সাথে দর কষাকষির বিষয়টা চালিয়ে যাচ্ছে বিসিবি। সাব্বির মিথুন, সময় সংবাদ, ঢাকা। ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের বিবেচনায় প্রস্তুতি শুরু করতে চায় বাংলাদেশ। ওয়ানডে পুলকে খেলার মাঝে রাখতে আসন্ন বিসিএল এর পরিবর্তে ৮ দল নিয়ে ঢাকা প্রিমিয়ার লিগের বাইরে ওয়ানডে টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা বোর্ডের, জানিয়েছেন বিসিবির চিফ কোঅর্ডিনেটর অব প্রোগ্রাম মিনহাজুল আবেদিন নান্নু। টাইগারদের ব্যাটিং গভীরতা নিয়ে শঙ্কিত নান্নু। তার মতে মিরপুরের উইকেটই টাইগারদের বৈশ্বিক টুর্নামেন্টে ব্যর্থতার কারণ। টাইগারদের সরাসরি ওয়ানডে বিশ্বকাপ খেলার পথটা এখনো মসৃণ নয়। ক্যারিবিয়ানদের হোয়াইট ওয়াশ করতে না পেরে হাতছাড়া হয়েছে র্যাঙ্কিংয়ের ৬ নম্বরে ওঠার সুযোগ। তারপরও ভাবতে হচ্ছে বিশ্বকাপ নিয়ে। বিসিবির প্রোগ্রাম বিভাগ পরিকল্পনাও সাজাচ্ছে মেগা ইভেন্ট কেন্দ্র করে। আসছে বছর ফেব্রুয়ারিতে হওয়ার কথা বিসিএল, তবে ওয়ানডে বিশ্বকাপ বিবেচনায় ভিন্নতা আনতে চায় বোর্ড। পরিকল্পনায় আছে ডিপিএল এর বাইরে আরও একটি লিস্টে টুর্নামেন্ট। ২০২৩ সালে কিন্তু বিশ্বকাপের আগে এনসিএল এর ৮টা দল নিয়ে ওডিআই করেছিলাম, আপনারা মনে আছে নিশ্চয়, সিলেটে হয়েছিল। তো সেই জায়গায় কিন্তু একটা প্ল্যান কিন্তু করা আছে যে ওইভাবে আগানোর জন্য। তো এখন সবচেয়ে মুশকিল হয়ে যায় আপনাদের দেশে যেটা, যে গ্রাউন্ডসের ফ্যাসিলিটিটা পাওয়া যায় না, গ্রাউন্ডস পাওয়া যায় না, তারপরে ক্যালেন্ডারটা আমরা সঠিকভাবে রান করতে পারি না। তো এই জায়গাটায় আমাদের 50 ওভার্সের খেলা কিন্তু খালি প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট, এটার বাইরে কিন্তু আর নেই। তো আমরা এবার একটা প্ল্যান করছি যে বিসিএল এর টিম না করে এনসিএল এর 8টা টিমকে নিয়ে যদি 50 ওভার্সের কারণ একটা স্লট খালি আছে ফেব্রুয়ারিতে কোনো ধরনের ক্রিকেট নেই। তো সেই জায়গায় যদি আমরা এটা ব্যবস্থা করতে পারি, অলরেডি প্ল্যান করা আছে এটা। এখন সবচেয়ে মানে আমাদেরকে ডিপেন্ড করতে হয় গ্রাউন্ডসের উপরে। ক্যারিবিয়ানদের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয় পেলেও ব্যাটিংটা এখনো চিন্তার কারণ। মিরপুরের উইকেটই বড় অন্তরায় বলছেন নান্নু। উইকেট নিয়ে সবসময় কথাবার্তা বলি সব জায়গায়, কিন্তু স্ট্যান্ডার্ডটা কীভাবে রাখবো এটাও একটা প্রশ্ন দাঁড়িয়েছে। এটা দেখেন স্লো ট্র্যাকে, টার্নিং ট্র্যাকে ইজ ভেরি ডিফিকাল্ট আগে থেকে মাইন্ডসেট করা আপনি কীভাবে খেলেন। তো আমরা এই ধরনের উইকেটে আপনি ওই ধরনের চিন্তাভাবনা করতে পারবেন না যে আমি রেডি টু প্লে, আমি গিয়ে খেলবো বা না। স্লো ট্র্যাকে, স্পিন ট্র্যাকে যে কোনো সময় আপনি আউট হয়ে যাবেন। তো সুতরাং মাইন্ডসেটের ব্যাপার আছে। আপনাকে একটা জিনিস, যে কোনো ব্যাটসম্যানই কিন্তু একটা প্ল্যান করে যায় যে আমি বেস্ট পসিবল খেলাটা আমার যতটুকু অ্যাবিলিটি আমি সেটা দিয়ে খেলার চেষ্টা করি। 2026 সালে টি-20 বিশ্বকাপ সংক্ষিপ্ত সংস্করণ নিয়ে বেশি চিন্তিত টিম ম্যানেজমেন্ট। মেগা ইভেন্টের বিবেচনায় স্পোর্টিং উইকেট প্রাধান্য দেওয়ার পক্ষে নান্নু। ক্যারিবিয়ানদের বিপক্ষে টি-20 সিরিজটা চ্যালেঞ্জিং হবে বলে মত তার। টি-20 ক্রিকেটে স্পিনিং ট্র্যাক আশা করাটা ঠিক না, কারণ টি-20 ক্রিকেট আপনাকে স্পোর্টিং উইকেটে খেলতে হবে, ফ্ল্যাট ট্র্যাকে খেলতে হবে, কারণ এখানে দুই দলের জন্যই সমান। যেহেতু শর্টার ভার্সন ক্রিকেট, আপনার এই অল্প সময়ের মধ্যে আপনার বেস্ট পসিবল উইকেটে খেলতে হবে এবং প্লেয়ারদেরও সেরাটা দিতে হবে। তো সুতরাং
টি-20 ফরম্যাটের জন্য ও ধরনের চিন্তাভাবনা আসাতে দিস ইজ নেগেটিভ হবে। এখন লিটন দাসের দলের সামনে চ্যালেঞ্জ তাদের ধারাবাহিকতা ধরে রাখা, একই সঙ্গে বৈশ্বিক ইভেন্টে খেলার মতো মানসিকতা তৈরি করা, টপ স্ট্যান্ডার্ড ক্রিকেট খেলার জন্য। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। আজ শুরু হচ্ছে জাতীয় লিগের 4 দিনের লঙ্গার ফরম্যাটের খেলা। প্রথম দিনে 4 ভেন্যুতে মাঠে নামবে 8 দল। সিলেটের প্রতিপক্ষ ময়মনসিংহ, ঢাকা খেলবে রংপুরের বিপক্ষে। বরিশাল ও রাজশাহীর প্রতিপক্ষ যথাক্রমে খুলনা ও চট্টগ্রাম। তবে এবারের আসরের দল নিয়ে উঠেছে প্রশ্ন। সবচেয়ে বেশি অভিযোগ বরিশাল দল নিয়ে। স্কোয়াড নির্বাচন নিয়ে হতাশ সাবেক প্রধান নির্বাচক মেনহাজুল ইসলাম নান্নু। বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে নতুন স্বপ্ন, নতুন দিগন্তের প্রতিশ্রুতি দিয়েই মাঠে নেমেছিলেন আমিনুল ইসলাম বুলবুল। নতুন করে তিনি আশায় লোকাল ক্রিকেটারদের স্বপ্ন হয়েছে আরও বড়, কিন্তু সেই আশার মাঝে আবারও হতাশা। শুরু হচ্ছে জাতীয় লিগের লঙ্গার ভার্সন, দেশের ক্রিকেটারদের জন্য সবচেয়ে বড় মঞ্চ। তবে বিগত বছরগুলোর মতো এবারও উঠছে প্রশ্ন, দল গঠনে কাদের প্রাধান্য দেয়া হচ্ছে, যোগ্যরা বাদ পড়ছেন কেন? ওই কোয়ালিটির প্লেয়ার হয়তো আমাদের ডিভিশনে নাই, বিকজ অফ আমরা খেলার অপরচুনিটি করে দিতে পারি না। যারা প্রিমিয়ার ডিভিশন এবং ফার্স্ট ডিভিশন খেলেছেন, যারা পারফর্ম করেছেন, ওই ধরনের ক্রিকেটাররাই আমাদের এই টিমে আছেন। এবারেও সবচেয়ে বেশি বিতর্ক বরিশাল দল নিয়ে। গত মৌসুমে হুমকি পেয়ে কোচের দায়িত্ব ছাড়ার ঘটনাও ঘটেছিল সেখানে। এবার সেই দায়িত্বে আশরাফুল, কিন্তু কথা অনুযায়ী কাজ হচ্ছে না বরিশালে। দল থেকে বাদ পড়েই বিসিবি সভাপতির কাছে লিখিত অভিযোগ পাঠিয়েছেন সোহাগ গাজী। অন্যদিকে ফিটনেস পরীক্ষায় সবার উপরে থেকেও বাদ পড়েছেন তরুণ হাফিজুর রহমান, যেখানে 4 দিনের ম্যাচে ফিটনেসই সবচেয়ে গুরুত্বপূর্ণ। বিস্ময়করভাবে ফিটনেস টেস্টে পাস না করেও দলে জায়গা পেয়েছেন তৌহিদুল ইসলাম রাসেল। 33 বছর বয়সী এই ক্রিকেটার সবশেষ এনসিএল খেলেছেন 2018-19 মৌসুমে। নিয়ম অনুযায়ী প্রিমিয়ার লিগ বা প্রথম বিভাগে খেলা বাধ্যতামূলক হলেও রাসেল গত মৌসুমে ব্রাদার্স ইউনিয়ন দলে থাকলেও মাঠে নামেননি কোনো ম্যাচে। তাহলে প্রশ্ন থেকে যায়, পারফর্ম না করে কিভাবে দলে এই ক্রিকেটার? বরিশাল গিয়ে আমিনুল ইসলাম বুলবুল প্রতিশ্রুতি দিয়েছিলেন স্থানীয় ক্রিকেটাররাই প্রাধান্য পাবে বিভাগীয় দলে, কিন্তু বাস্তবতা বলছে অন্য কথা। বরিশাল দলে অন্তত 5 ক্রিকেটার অন্য বিভাগের। এবারে এনসিএল টি-20তে ঢাকা মেট্রোর হয়ে খেলা শামসুর রহমান শুভ ও আদিল বিন সিদ্দিক নিজের বিভাগে সুযোগ না পেয়ে এখন বরিশালের জার্সিতে। যদিও এক বিভাগের ক্রিকেটার আরেক বিভাগে খেলার নিয়ম রয়েছে, তবে সাম্প্রতিক পারফরমেন্সের বিচারে প্রশ্ন তোলাই যায়, তারা কি যোগ্য? বরিশালের মতো অন্যান্য বিভাগের দল নির্বাচন নিয়েও উঠছে অভিযোগ। এ নিয়ে হতাশ সাবেক প্রধান নির্বাচক। কিছু জিনিস আমাকে পার্সোনালি ভালো লাগে না, যেটা যে ফিটনেস টেস্ট আপনি পাস করেন, আপনি অ্যালাউ করে দিয়েছেন খেলোয়াড়, তাহলে ফিটনেস টেস্টটা নেওয়ার দরকারটা কিছু। 4 ডেজ ম্যাচ কিন্তু অলওয়েজ এক্সপিরিয়েন্স এবং ট্যালেন্টেড ক্রিকেটার এদেরকে মিলিয়ে কিন্তু দলটা রেডি করতে হয়, কারণ 4 ডেজ ম্যাচের এক্সপিরিয়েন্সটা কিন্তু যারা আমাদের অনেক দিন খেলে ফেলেছে, এদের থেকে কিন্তু ইয়াং প্লেয়ারদের এই লাল বলের ক্রিকেটের শিকার অনেক কিছু আছে। এবারের এনসিএল লঙ্গার ভার্সনে বরিশালের নেতৃত্বে তানভীর ইসলাম, খুলনায় মোহাম্মদ মিঠুন, চট্টগ্রামে শাহাদাত দীপু, ঢাকায় মাহিদুল অঙ্কন, রাজশাহীতে সাব্বির হোসেন, রংপুরে আকবর আলী, সিলেটে জাকির হাসান আর নতুন দল ময়মনসিংহের অধিনায়ক শুভাগত হোম। তামিম হোসেন, সময় সংবাদ। দেশের বাইরের ক্রিকেটের খবর। ভারতের ক্রিকেটে ফিক্সিংকে অপরাধ হিসেবে ঘোষণা করার জন্য এবার আদালতের শরণাপন্ন হল বিসিসিআই। ব্যাট বলের লড়াইকে কলঙ্কমুক্ত রাখতে এবার ভারতের কোর্টে আবেদন করেছে ভারতের বোর্ড। ম্যাচ ফিক্সিংকে প্রতারণার শামিল বলে নথিপত্রে উল্লেখ করে বিসিসিআই। আদালতে জমা দেওয়া সেই নথিপত্র হাতে পেয়ে সংবাদ প্রকাশ করে বার্তা সংস্থা এএফপি। ব্যাট বলের লড়াইয়ে সবচেয়ে বড় কলঙ্কজনক এক নাম ফিক্সিং, যে কালো থাবায় নষ্ট হয় ক্রিকেটের সৌন্দর্য। তবে ফিক্সিং নামক সেই কালো থাবা থেকে ক্রিকেটকে বাঁচাতে মরিয়া বিশ্বের সবচেয়ে ধনী বোর্ড বিসিসিআই। ফিক্সিং এর কারণে প্রায়ই বিতর্কিত হয় ভারতের ক্রিকেট। বিভিন্ন সময় ঘরোয়া ক্রিকেট কিংবা জাতীয় দলের ক্রিকেটাররা এ ধরনের ন্যাক্কারজনক কাজে জড়িয়ে পড়েন। অপরাধ ধরা পড়ার পর বিভিন্ন মেয়াদে শাস্তির বিধান দেয়া হলেও তাতেও ফিক্সিং থামানো সম্ভব হয়নি, যার কারণে এবার সোচ্চার অবস্থানে বিসিসিআই। ফিক্সিংকে অপরাধ হিসেবে ঘোষণা করতে আদালত পর্যন্ত পৌঁছেছে ভারত ক্রিকেট বোর্ড। আদালতে ইতিমধ্যে আবেদন করেছে কর্তৃপক্ষ। বিসিসিআই এর পক্ষ থেকে আইনি যুক্তিতে আদালতে বলা হয়, ম্যাচ ফিক্সিং বা ম্যাচ পাতানো প্রতারণার শামিল, যা ইতোমধ্যে ভারতীয় দণ্ডবিধিতে অপরাধ হিসেবে অন্তর্ভুক্ত। তাই সেটি ফৌজদারি অপরাধ হিসেবে বিবেচিত হওয়া উচিত। ক্রিকেটকে কলঙ্ক মুক্ত রাখতেই বিসিসিআই এই উদ্যোগ নিয়েছে। আদালতের এই নথিপত্র হাতে পেয়ে সংবাদ প্রকাশ করে বার্তা সংস্থা এএফপি।
মূলত অবৈধ বুকমেকার ও দুর্নীতিগ্রস্ত খেলোয়াড়দের বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে এই সিদ্ধান্ত নেয় বিসিসিআই। ভারতের ঘরোয়া ক্রিকেটে 2018-19 মৌসুমে কর্ণাটক রাজ্যের একটি স্থানীয় ক্রিকেট লিগে ম্যাচ ফিক্সিং এর অভিযোগ থেকে বিসিসিআই এর এ ধরনের সিদ্ধান্ত। ফিক্সিং এর সে ঘটনায় 6 জনের বিরুদ্ধে অভিযোগ ওঠে। এর মধ্যে 2 জন ক্রিকেটার, 1 জন কোচ ও আরেকজন দলের মালিক। তবে 2022-এ মামলাটি ফৌজদারি অপরাধ হিসেবে খারিজ করে দেয় ভারতের দক্ষিণাংশের রাজ্যটির হাইকোর্ট। তবে এবার আবারও ফিক্সিংকে অপরাধ হিসেবে ঘোষণা করার জন্য আবেদন করেছে বিসিসিআই। গেল 14 অক্টোবর আদালতের রেজিস্ট্রারের কাছে দাখিল করা হয় নথিপত্র। সেখানেই বিসিসিআই নিজেদের অবস্থান পরিষ্কার করে। ক্রিকেটে দুর্নীতিমূলক কর্মকাণ্ডের বিস্তার খেলাটির ওপর নেতিবাচক প্রভাব ফেলে, খেলার সৌন্দর্য নষ্টের সঙ্গে সত্যতা ও ন্যায্যতাকে ক্ষুণ্ণ করে বলে নথিতে উল্লেখ করা হয়। মোরাল বোর্ডটির নিজেদের স্বচ্ছতা ও ক্রিকেটে নিজেদের ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখতেই ফিক্সিংকে অপরাধ হিসেবে ঘোষণা করার জন্য আর্জি জানায়। তাজিন খন্দকার, সময় সংবাদ। ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজের মাঝেই দলে পরিবর্তন এনেছে অস্ট্রেলিয়া। 1 ম্যাচ হাতে রেখে সিরিজ জেতায় অ্যাশেজের প্রস্তুতির জন্য দল থেকে বিশ্রাম দেওয়া হয়েছে মার্নাস লাবুশেনকে। স্কোয়াডে অন্তর্ভুক্ত করা হয়েছে জ্যাক এডওয়ার্ডস ও ম্যাথিউ কুহনেম্যানকে। এদিকে অ্যাশেজের জন্য ভারতের বিপক্ষে টি-20 সিরিজেও বেশ কিছু রদবদল আনবে ক্রিকেট অস্ট্রেলিয়া। দ্য অ্যাশেজ ক্রিকেটের 2 পরাশক্তি ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার ধ্রুপদী লড়াই। আর এই টেস্ট সিরিজকে সম্মান ও গুরুত্বের সঙ্গে দেখে 2 দেশই। এই মুহূর্তে ভারতের সঙ্গে 3 ম্যাচের ওয়ানডে সিরিজ খেলছে অস্ট্রেলিয়া। ঘরের মাটিতে এরই মধ্যে প্রথম 2 ম্যাচ জিতে সিরিজ নিজেদের করে নিয়েছে তারা। সামনে রয়েছে 5 ম্যাচের টি-20 সিরিজ। তবে ভারতের সঙ্গে সিরিজের মাঝেও অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ডের সব চিন্তা অ্যাশেজকে ঘিরে, যার জন্য তৃতীয় ওয়ানডের আগে স্কোয়াডে এনেছে পরিবর্তন। মূলত লাল বলের প্রস্তুতির জন্য শেষ ওয়ানডের স্কোয়াড থেকে বাইরে রাখা হয়েছে গুরুত্বপূর্ণ ব্যাটার মার্নাস লাবুশেনকে। ডাকা হয়েছে জ্যাক এডওয়ার্ডস ও ম্যাথিউ কুহনেম্যানকে। নিউ সাউথ ওয়েলসের হয়ে খেলা পেস অলরাউন্ডার জ্যাক এডওয়ার্ডসের এখনো হয়নি আন্তর্জাতিক অভিষেক। আর প্রথম ওয়ানডের পর আবারও ডাকা হয়েছে বাহাতি স্পিনার কুহনেম্যানকে। অ্যাশেজের প্রস্তুতি হিসেবে অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেট শেফিল্ড শিল্ডে কুইন্সল্যান্ডের হয়ে খেলছিলেন মার্নাস লাবুশেন। আবারও সেই দলে যুক্ত হবেন এই ব্যাটার। ওয়ানডে টিমে না থাকায় সেই প্রতিযোগিতায় খেলা চালিয়ে যাচ্ছিলেন স্টিভেন স্মিথ। মূলত শেফিল্ড শিল্ড দিয়ে অ্যাশেজের জন্য নিজেদের সর্বোচ্চ প্রস্তুতির আশা তাদের। শুধু ওয়ানডে সিরিজ নয়, টি-20 সিরিজেও দল নিয়ে পরীক্ষা নিরীক্ষা চালাবে ক্রিকেট অস্ট্রেলিয়া। পূর্ব ঘোষিত স্কোয়াডে থাকা পেসার জশ হ্যাজেলউড 2টি টি-20 ম্যাচ খেলেই ছাড়বেন জাতীয় দল। তার চেয়ে 1 ম্যাচ বেশি খেলবেন শন এবট। তৃতীয় টি-20 দিয়ে ইনজুরি কাটিয়ে দলে ফিরবেন গ্লেন ম্যাক্সওয়েল। এছাড়া ভিন্ন ভিন্ন ম্যাচের জন্য ডাকা হয়েছে বেন ডারউইশ, জশ ফিলিপ ও মাহলি ওয়ার্ডম্যানকে। 29 অক্টোবর ক্যানভেরায় শুরু হবে ভারত অস্ট্রেলিয়ার 5 ম্যাচ সিরিজের প্রথম টি-20, যেখানে অজিদের অধিনায়কের দায়িত্বে থাকছেন মিচেল মার্শ। ফাহিম ইসলাম, সময় সংবাদ। এবারে ফুটবল। নভেম্বরে আফগানিস্তানের বিপক্ষে প্রীতি ম্যাচে খেলবেন হামজা চৌধুরী। ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের আগে এ ম্যাচ খেলতে নিজেই আগ্রহের কথা জানিয়েছেন লেস্টার সিটি তারকা। চেষ্টা চলছে সমিত সোমকে পাওয়া নিয়েও। ম্যাচ দুটি সামনে রেখে 30 অক্টোবর জাতীয় দলের ক্যাম্প শুরুর সম্ভাবনার কথা জানিয়েছেন বাফুফের ন্যাশনাল টিমস কমিটির সদস্য ইকবাল হোসেন। এদিকে এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপের সঙ্গে আফগানিস্তান ম্যাচ সাংঘর্ষিক হওয়ায় পরিবর্তন আসতে পারে ক্যাম্পের সূচিতে। এশিয়ান কাপ বাছাইয়ে হংকংয়ের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচে জয় না পেলেও প্রশংসা কুড়িয়েছে বাংলাদেশ ফুটবল দল। এবার লাল সবুজ প্রতিনিধিদের মিশন ভারত বদের। ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাই পর্বের আগে আফগানিস্তানের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। সে ম্যাচে দেখা যাবে হামজা চৌধুরীকে। এই ম্যাচে সমিত সোমকে পেতেও চেষ্টা চালিয়ে যাচ্ছে বাফুফে। এদিকে কার্ডের কারণে এফসি টুর্নামেন্টে 1 ম্যাচে নিষেধাজ্ঞা রয়েছে ফাহমেদুল ইসলামের। এই প্রীতি ম্যাচে তাকে খেলানো হবে কিনা তা নির্ধারণ করবে টিম ম্যানেজমেন্ট। আফগানিস্তানের ম্যাচটাতে আপনার হামজাও খেলবে, এটুকু আশ্বস্ত করেছে সে যে এই ম্যাচটা সে খেলবে। সমিত সোমেরও খেলার সম্ভাবনা আছে। ম্যাচের 1-2 দিন আগে চলে আসতে পারে আফগানিস্তানের ম্যাচের আগে, তবে সে বলছে যে সেই ম্যাচটা খেলতে চায়। এটা বড় প্লাস পয়েন্ট আমাদের জন্য। আমরা ওদের ক্লাবের সাথে কথা বলেছি, ওদেরকে আমরা জানিয়েছি যে আমাদের এই ম্যাচে 2 ম্যাচের জন্য দরকার। এই ফাহমিদুলের যে ম্যাটারটা, যেহেতু সে 2টা ইয়েলো কার্ড পেয়েছে, নেক্সট ম্যাচ অফ থাকবে। আর যেহেতু প্রদর্শনী ম্যাচ আমাদের 13 তারিখ, আফগানিস্তান কোচ যদি মনে করে, কোচ যদি তার প্ল্যানিং অনুযায়ী রাখতে, আমাদের তরফ থেকে কোনো না নাই। এদিকে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচের ভেন্যু নিয়ে দেখা দিয়েছে জটিলতা। 14 নভেম্বর পর্যন্ত জাতীয় স্টেডিয়ামে ব্যস্ততা থাকবে এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপের। তবে এর মধ্যেই আনুষ্ঠানিকভাবে 13
নভেম্বর জাতীয় স্টেডিয়ামকে ম্যাচ ভেন্যু হিসেবে ঘোষণা দিয়েছে বাফুফে, যদিও সমঝোতার মাধ্যমে স্টেডিয়াম পাওয়া নিয়ে আশাবাদী ফেডারেশন। আর্চারিরও একটা টুর্নামেন্ট আছে, তো গতকালকেও তাদের সাথে আমাদের একটা কথা হয়েছে এবং মন্ত্রণালয়ের মাধ্যমে কথা হচ্ছে। তো আশা করি যে এই ম্যাচটা আমরা ঢাকা স্টেডিয়ামে খেলতে চাই, হয়তো পারস্পরিক সমঝোতার মাধ্যমে এটা হয়ে যাবে। আফগানিস্তান ও ভারত ম্যাচ সামনে রেখে 30 অক্টোবর জাতীয় দলের ক্যাম্প শুরুর পরিকল্পনা বাফুফের। কোচ হাভিয়ার কাবরেরা দেশে ফিরলে আসবে চূড়ান্ত সিদ্ধান্ত। বর্তমান জাতীয় দল আমাদের সম্ভাব্য তারিখ হলো 30 তারিখ। 30 তারিখ থেকে আমরা ক্যাম্প শুরু করব, এটা একদিন পিছাতে পারে, 30 তারিখ বা 1 তারিখ এর মাঝামাঝি আমাদের প্ল্যানিং যে আমরা ক্যাম্পটা শুরু করব। আর ক্যাম্পটা আমরা ঢাকাতেই করবো। সুন্দরবনে হয়তো কোনো ইভেন্ট থাকবে না, তারা যেটা বলেছে। তো আমাদের টিমের প্র্যাকটিস কোচ হয়তো ডিক্লেয়ার করবে প্র্যাকটিসটা কখন। এর আগেও তো আমরা প্র্যাকটিস শুরু করেছি 5টার সময়, এর আগে আমরা প্র্যাকটিস 5টা শুরু করতে হয়তো 1 ঘন্টা পিছিয়ে দিবে, কেদিন বুঝে আমরা ঠিক করে নিই। ফিফা প্রীতি ম্যাচ খেলতে 10 নভেম্বর বাংলাদেশে আসবে আফগানিস্তান ফুটবল দল। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ, ঢাকা। হামজা সমিতদের পর এবার বাংলাদেশের হয়ে খেলতে আগ্রহী ব্রিটিশ বংশোদ্ভূত ফুটবলার ট্রেভর ইসলাম। শুরু হয়েছে তার পাসপোর্ট তৈরির কাজও। তবে এবছরই তার লাল সবুজের জার্সিতে খেলা হবে বলে জানিয়েছেন তার এজেন্ট। এছাড়া আরেক ফরওয়ার্ড জায়ান হাকিমেরও পাসপোর্ট তৈরির কাজ চলছে বলে জানান এজেন্ট আবিদ আনোয়ার। হামজা চৌধুরী, যিনি বদলে দিয়েছেন বাংলাদেশের ফুটবল নিয়ে সবার ভাবনা। প্রিমিয়ার লিগে খেলা এই ফুটবলারের লাল সবুজের জার্সি গায়ে মাঠে নামার গল্প যেন নতুন এক অনুপ্রেরণা। তিনি দিন দিন আগ্রহ বাড়াচ্ছেন বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলারদের মাঝে। এবার আলোচনায় যুক্তরাষ্ট্রে বেড়ে ওঠা আমেরিকার ফার্স্ট ইয়ার ইউনিভার্সিটি লিগের ক্লাব স্ট্যানফোর্ড মেন্স সকার ক্লাবের ফরওয়ার্ড ট্রেভর ইসলাম। দুর্দান্ত ফিনিশিং ও পজিশনে ইতিমধ্যে নজর কেড়েছেন তিনি। লাল সবুজের জেনুইন নাম্বার 9-এর অভাবটা পূরণ হতে পারে তার মাধ্যমে। ট্রেভরের বাংলাদেশি পাসপোর্ট তৈরির কাজ চলছে পুরো দমে। ট্রেভর ইসলাম হচ্ছে ওই বাংলাদেশ ন্যাশনাল টিমের হয়ে খেলার জন্য আগ্রহ দেখিয়েছে, তো এই কারণে হচ্ছে, এবং ওর যেহেতু পাসপোর্ট নাই, ওর বাবার আর দাদার পাসপোর্ট আছে বাংলাদেশি, বাট এগুলো হচ্ছে হাতে লেখা পাসপোর্ট, অনেক বছর আগেই, যেটা কিনা ইনভ্যালিড হয়ে গেছে। তো ওদের পাসপোর্টগুলো করতে হবে, তারপর হচ্ছে সে তার পাসপোর্টে কাজ করতে পারবে। আর এই মুহূর্তে ও হচ্ছে কিছু পরীক্ষা থাকার কারণে মানে এই বছর উইন্ডোতে পাওয়া তাকে সম্ভব না। এটা হয়তো আগামী বছর উইন্ডোতে যদি বাফুফে চায় আর হেড কোচ চায় সেক্ষেত্রে সম্ভব হবে। তবে এবছরই মাঠে দেখা যাবে না ট্রেভরকে। অন্যদিকে আরেক প্রবাসী ফরওয়ার্ড জায়ান হাকিমের বিষয়েও চলছে আনুষ্ঠানিক প্রক্রিয়া। তবে রয়েছে কিছু জটিলতা। সব বাধা পেরিয়ে শিগগিরই তাকে দেখা যেতে পারে জাতীয় দলের জার্সিতে। জায়ান হাকিম নিয়েও কাজ করতেছিলাম বা এখনো করতেছি, তো কিছু কিছু বিষয় থাকে যেগুলো কিনা আসলে বলাটা সমীচীন না আমাদের পক্ষে, কারণ আমি মনে করি যেগুলো বললে প্লেয়ারদের প্রাইভেসি ব্রিচ হয়। তো ধরেন একটা কাজ একটু স্লো যাচ্ছে, মানে এই না যে আমরা ইচ্ছা করে কাজ স্লো করছি বা এখানে কোনো অন্য কোনো ইনফ্লুয়েন্স আছে বা অন্য কোনো কিছু একটা আছে যেটার কারণে কাজ হচ্ছে না, এমন বিষয়টা কখনোই না। ওর বাবা বা হচ্ছে দাদা পর্যন্ত করে অ্যালাউ করে ফিফা এখন। তো এগুলো হচ্ছে ওর ফেভারেই আছে। কিভাবে আমরা সফলতার সহিত কাজ করতে পারছি, ইনশাল্লাহ আমরা জায়ান হাকিমেরটা শেষ করতে পারবো। বাংলাদেশের ফুটবলে হামজা সমিতদের পর এবার ট্রেভর ও জায়ান, এই দুই নাম নতুন আশার প্রতীক। তারা যোগ দিলে সমর্থকদের চিরচেনা সেই গোল সংকট কাটবে, এমনটাই প্রত্যাশা ফুটবল প্রেমীদের। তামিম হোসেন, সময় সংবাদ। থাইল্যান্ডের বিপক্ষে প্রথম প্রীতি ম্যাচে 3-0 গোলে হেরেছে বাংলাদেশ। ম্যাচটি ফিফা স্বীকৃত হলেও কৌশলগত কারণে ক্লোজ ডোর খেলেছে দুদল। ম্যাচের প্রথমার্ধে বাংলাদেশ 1 গোলে পিছিয়ে ছিল। দ্বিতীয়ার্ধে স্বাগতিক দল আরও 2 গোল দেয়। 3-0 ব্যবধানে মাঠ ছাড়তে হয় বাংলাদেশকে। আগামী বছর মার্চে অস্ট্রেলিয়ায় নারী এশিয়া কাপ অনুষ্ঠিত হবে। সেই টুর্নামেন্টের প্রস্তুতির জন্য বাংলাদেশ নারী ফুটবল দল থাইল্যান্ডে 2টি প্রীতি ম্যাচ খেলবে। 1 যুগেরও বেশি সময় পর থাইল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ নারী ফুটবল দল ম্যাচ খেলল। 2013 সালে এশিয়ান কাপ বাছাইয়ে থাইল্যান্ড 9-0 গোলে বাংলাদেশকে হারিয়েছিল। এবার বাংলাদেশ হারল 3-0 গোলে। থাইল্যান্ডের বিপক্ষে আরও একটি ম্যাচ খেলবে বাংলাদেশ। ম্যাচটি মাঠে গড়াবে 27 অক্টোবর। ইংলিশ প্রিমিয়ার লিগের খবর। জয়ের ধারা অব্যাহত রাখতে এপিএলে আজ মাঠে নামবে চেলসি। ব্লুদের প্রতিপক্ষ অপেক্ষাকৃত কম শক্তিশালী সান্ডারল্যান্ড। ঘরের মাঠ স্ট্যামফোর্ড ব্রিজে ম্যাচ শুরু রাত 8টায়। এদিকে আরেক ম্যাচে ব্রাইটনের বিপক্ষে লড়বে ম্যানচেস্টার ইউনাইটেড। ওল্ড ট্রাফোর্ডে ম্যাচটি মাঠে গড়াবে রাত 10:30টায়। চলতি মৌসুমের শুরুটা খুব একটা প্রত্যাশিত হয়নি জায়ান্ট চেলসির। তবে ক্লাব ওয়ার্ল্ড কাপ জয়ী দলটা ফিরে পেয়েছে তাদের ছন্দ। টানা 4 ম্যাচ জয়ের পর সেই ধারা ধরে রাখার চ্যালেঞ্জ এবার চেলসির সামনে।
ইপিএল এর নতুন মৌসুমের শুরুর ম্যাচ হারলেও পরের ম্যাচেই ঘুরে দাঁড়ায় চেলসি। এরপর যদিও জয় হার মিলেই ছিল গল্পটা, তবে সম্প্রতি ভালো ছন্দে আছে ব্লুজ। নিজেদের খেলা শেষ 4 ম্যাচের সবকটিতে জয়ের দেখা পেয়েছে এনজো মারেস্কার দল। এবার তাদের সামনে আরও এক জয় তুলে নেওয়ার সুযোগ। অপেক্ষাকৃত কম শক্তিশালী সান্ডারল্যান্ডের বিপক্ষে জয় ভিন্ন কিছুই ভাবছে না চেলসি। লম্বা সময় পর ইপিএল এর সুযোগ পাওয়া সান্ডারল্যান্ড চলতি মৌসুমে আছে ভালো অবস্থানে। এখন পর্যন্ত খেলা 8 ম্যাচে 14 পয়েন্ট নিয়ে টেবিলের 7-এ অবস্থান দলটার। সমান পয়েন্ট নিয়ে টেবিলের 5-এ আছে চেলসি। তাই প্রতিপক্ষকে ছোট করে দেখার সুযোগ নেই এনজো মারেস্কার দলের। এই ম্যাচের আগে নিজেদের সেরা প্রস্তুতি ঝালিয়ে নিতেই মনোযোগী ফুটবলাররা। লম্বা একটা ইনজুরি তালিকা নিয়ে বেশ চিন্তিত কোচ মারেস্কা। গার্নাচো, জেমস, কুকুরেলা, সানচেজ সহ আরো বেশ কয়েকজন আছেন ইনজুরিতে। তবে সেসব নিয়ে না ভেবে সান্ডারল্যান্ডের বিপক্ষে শক্ত রক্ষণ করে সম্ভাব্য 4-2-3-1 ফরমেশনে স্কোয়াড সাজানোর পরিকল্পনা চেলসির। পরিসংখ্যানে এগিয়ে আছে ব্লুজই। দু দলের শেষ 15 বারের দেখায় 10 জয় নিয়ে জয়ের পাল্লাটা ভারী চেলসিরই। আর ঘরের মাঠে সুবিধা কাজে লাগিয়ে এই ম্যাচ জিতে পয়েন্ট টেবিলে এগিয়ে যেতে চাইবে মারেস্কা বাহিনী। এদিকে আরেক ম্যাচে ব্রাইটনের বিপক্ষে মাঠে নামবে ম্যানচেস্টার ইউনাইটেড। মৌসুমের শুরুটা ভালো না হলেও ঘুরে দাঁড়ানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে রেড ডেভিলস। নিজেদের খেলা শেষ 2টি ম্যাচে জয় তুলে নিয়েছে রুবেন আমরিমের দল। তবে লড়াইটা এবার টেবিলের 9 ও 10-এ থাকা 2 দলের। 13 পয়েন্ট নিয়ে এগিয়ে ম্যানচেস্টার ইউনাইটেড আর 12 পয়েন্ট নিয়ে পরের অবস্থানে আছে ব্রাইটন। এবার ঘরের মাঠে তাই ব্রাইটনকে হারাতে মুখিয়ে রেড ডেভিলস। তবে মাজরাউ, জশুয়া জিরগজি, মাইনু, ডর্গু, সেস্কোদের চোট বড় চিন্তার কারণ রুবেন আমরিমের জন্য। যদিও ঘরের মাঠে প্রতিপক্ষকে হারাতে বদ্ধপরিকর ম্যানচেস্টার ইউনাইটেড। তাজিন খন্দকার, সময় সংবাদ। ইউরোপিয়ান ক্লাব ফুটবলের আরো খবর। লিগে জয়ের খোঁজে থাকা পিএসজি মাঠে নামবে ব্রেস্টের বিপক্ষে। লিগ 1-এর শীর্ষ স্থান ধরে রাখতে জয়ের বিকল্প নেই লা প্যারিসিয়ানদের। ম্যাচটি শুরু হবে রাত 9টায়। এর আগে বুন্দেসলিগায় বর্ষিয়া মনশেন গ্ল্যাডবাখের মুখোমুখি হবে বায়ার্ন মিউনিখ। এই ম্যাচটি শুরু হবে সন্ধ্যা 7:30টায়। লিগ 1-এর সময় ভালো কাটছে না পিএসজির। গেল ম্যাচে ঘরের মাঠে পয়েন্ট হারিয়েছে তারা, ড্র করেছে তার আগের ম্যাচেও। ব্রেস্টের বিপক্ষে তার পুনরাবৃত্তি ঘটলে লিগ 1-এর শীর্ষস্থান হারাবে লা প্যারিসিয়ান। লিগের শেষ 3 ম্যাচ থেকে পিএসজির জয় মাত্র 1টি। অ্যাওয়ে ম্যাচের পরিসংখ্যান আরও ভয়াবহ। 2 ম্যাচ খেলে আনতে পেরেছে মাত্র 1 পয়েন্ট। এমন নড়বড়ে অবস্থার মাঝে ব্রেস্টের মাঠে খেলতে যাচ্ছে লুই এনরিকের শিষ্যরা। তবে লিগে তাদের সময় ভালো না কাটলেও দুর্দান্ত সময় চলছে চ্যাম্পিয়ন্স লিগে। সবশেষ ম্যাচে বায়ার লেভারকুসেনকে দিয়েছে 7 গোলের লজ্জা। তার আগে বার্সেলোনার বিপক্ষেও জয় আছে পিএসজির। ব্রেস্টের মুখোমুখি হওয়ার আগে এখান থেকে অনুপ্রেরণা খুঁজতে পারে চ্যাম্পিয়নরা। মৌসুমের শুরু থেকে ইনজুরি বয়ে বেড়ানো দলটা নিস্তার পায়নি এখনো। হ্যামস্ট্রিংয়ের চোট ছিটকে দিয়েছে হুয়াও নেভেসকে। হিপের ব্যথায় খেলতে পারবেন না ফাবিয়ান রুইজ। এছাড়াও ওসমান দেম্বেলের মাঠে নামা নিয়েও আছে শঙ্কা। স্ট্রাসবুর্গের বিপক্ষে পিএসজি রক্ষা পেয়েছিল গনসালো রামোস আর স্যানি মায়োলো ম্যাজিকে। এই ম্যাচেও তাদের উপরই আস্থা লুই এনরিকের। তাছাড়া বারকোলা ফর্মে থাকায় কিছুটা নির্ভর ম্যানেজমেন্ট। সব মিলিয়ে ব্রেস্টকে হারিয়ে শীর্ষস্থান ধরে রাখতে বদ্ধপরিকর লা প্যারিসিয়ান। এদিকে লিগ 1-এ পিএসজির অবস্থান নড়বড়ে হলেও বুন্দেসলিগায় ঠিক তার বিপরীত অবস্থান বায়ার্ন মিউনিখের। সবশেষ ম্যাচে জয় তুলে নিয়ে রীতিমতো উঠছে ভিনসেন্ট কোম্পানি শিষ্যরা। বরুসিয়া মনশেন গ্লাডবাখের বিপক্ষে এই ম্যাচেও তার ধারাবাহিকতা রাখার প্রত্যয় বাভারিয়ানদের। চলতি মৌসুমে টানা 12 ম্যাচ অপরাজিত বায়ার্ন মিউনিখ। ভিনসেন্ট কোম্পানি দায়িত্ব নেয়ার পর টানা 19 ম্যাচ তাদের হারের তিক্ততা দিতে পারেনি কেউই। লিগ থেকে শুরু করে চ্যাম্পিয়ন্স লিগ সব জায়গাতেই ওদের আধিপত্য। ছন্দে থাকা বায়ার্নের এই ম্যাচে কিছুটা ভাবনায় হ্যারি কেনকে নিয়ে। চোট থাকায় তাকে ছাড়াই একাদশ সাজানোর পরিকল্পনা টিম ম্যানেজমেন্টের। এছাড়াও আরও কিছু গুরুত্বপূর্ণ ফুটবলার পাচ্ছে না বাভারিয়ানরা। অবশ্য তাদের ছাড়াই দুর্দান্ত পারফর্ম করে চলেছে বায়ার্ন মিউনিখ। এস এম ইকবাল, সময় সংবাদ। কুর্মিটোলা গলফ ক্লাবে হয়ে গেল 8ম ড্যাফোডিল ক্যাপ্টেন্স কাপের সমাপনী ও পুরস্কার বিতরণী। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনাবাহিনী প্রধান ও কুর্মিটোলা গলফ ক্লাবের প্রেসিডেন্ট জেনারেল ওয়াকারুজ্জামান। তিনি বলেন, এ ধরনের প্রতিযোগিতা দেশের গলফ অঙ্গনের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। টুর্নামেন্টে মোট 662 জন গলফার অংশ নেন।
ঝিনাইদহে বিশৃঙ্খলার কারণে পণ্ড হল নারীদের ফুটবল ম্যাচ। শুক্রবার বিকেলে মহেশপুর উপজেলার মান্দারতলা মাঠে মুখোমুখি হয় ঢাকা ও সিরাজগঞ্জ নারী দল। খেলা শুরুর 10 মিনিটের মাথায় এই অপ্রীতিকর ঘটনা ঘটে। কিছু উত্তেজিত দর্শক মাঠে ঢুকে খেলোয়াড়দের দিকে তেড়ে যায়। বিশৃঙ্খলার মাঝে 2 জন দর্শক ও এক নারী ফুটবলার আহত হন। পরে আয়োজকরা ম্যাচটি বাতিল ঘোষণা করেন। খবর পেয়ে মহেশপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। সদস্যরা রয়েছে তারা কিন্তু যে সকল নারী খেলোয়াড়রা রয়েছে এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। ভোটে জিতলে বিএনপির প্রধানমন্ত্রীকে নির্ভর করছে বেগম জিয়ার সুস্থতার উপর। নভেম্বরে তারেক রহমানের ফেরার আশা। জোট শরিকদের নিজ দলের প্রতীকে ভোটের বিধানে আপত্তি। নির্বাচনের দিন গণভোট হলে সনদ বাস্তবায়ন নিয়ে শঙ্কা জামায়াতের। ভোট ঘিরে ডিসি এসপি ভাগাভাগির অভিযোগ এনসিপির। সরকারকে দর্শকের ভূমিকা থেকে বেরিয়ে আসার আহ্বান। 8-10 জন লোক আমাদের ঘরের ভিতরে ঢুকে যা স্বর্ণলঙ্কা ছিল সবগুলা নিয়ে চলে গেছে। 11টার পরে তো রোডে দিয়ে রিক্সা দিয়ে ওদিক যেতে পারে না। আগে যেরকম পেট্রোল পুলিশ বা টল পুলিশ ছিল সেটাও কিন্তু এখন কিন্তু আসলে রিসেন্টলি দেখা যাচ্ছে না। ডাকাত আতঙ্কে নির্ঘুম রাত, মামলা না নেয়ার অভিযোগ ফেনীবাসীর। কক্সবাজার চট্টগ্রাম মহাসড়কের চকরিয়াতেও ভীতি। লুট করতে হত্যা করতেও পেছবা হচ্ছেন না অপরাধীরা। ডেঙ্গু আর মৌসুমি নয়, শীতেও প্রকোপের শঙ্কা। ধরন বদলানোয় সারা বছরই সচেতন থাকার তাগিদ চিকিৎসকের। প্রতিরোধে ভ্যাকসিন নিয়ে ভাবার পরামর্শ কীটতত্ত্ববিদের। এবং 3 শর্তে আগামী বছর মাদ্রাসায় চালু হচ্ছে ব্যবসায় শিক্ষা বিভাগ। কারিকুলাম তৈরি ও প্রতিষ্ঠান নির্বাচন শুরু। পর্যাপ্ত শ্রেণীকক্ষ ও শিক্ষক নিয়োগের পরামর্শ। এই ছিল ভোরের সময়। এরপর সকালের সময় সঙ্গে থাকবেন সহকর্মী আইরিন আয়াত। ধন্যবাদ যশোয়া আপনাকে। সকালের সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর। সঙ্গে থাকুন সময়ের।